বিপর্যস্ত। সত্যিকারের কথা বললে পর এটা বলতেই হবে, ট্রেন এবং বাসের এই অবস্থানের জন্য মানুষের পক্ষে যোগাযোগ স্বাভাবিকভাবে রক্ষা করা যা অতীতে করতে পারত তা করতে পারছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য সামগ্রী তার দাম সবসময় ঊর্ধ্বমুখী। তিন, আমরা লক্ষ্য করে দেখছি যে যখন ক্রুড অয়েলের আন্তর্জাতিক বাজারে দাম কমে তখন ভারতে এই ক্রুড অয়েল থেকে পেট্রোলিয়াম জাত যে সমস্ত দ্রব্য সামগ্রী তার দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে। আমাদের তো এই রাজ্যে কেরোসিন তেলেরও প্রয়োজন, কেরোসিন তেলের দাম বাড়ে, আর বাড়ে রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। 1, 2, 3, 4 করে যদি দেখা যায়, মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায় সমস্যা সমস্যা সমস্যা। আর এই সমাধান করার জন্য দিল্লির কেন্দ্রে আরএসএস পরিচালনায় বিজেপি সরকার তারা জনগণের সাধারণ বিষয়গুলো নজর না দিয়ে, জনজীবনের সমস্যা সমাধান না করে তারা যে বাজেট গতকাল পেশ করেছে সেই বাজেটে কোনো দিশা নেই। মানুষের জীবনযাত্রা নির্বাহ করার ক্ষেত্রে কি সুরাহা পাবে তার কোনো দিশা নেই। আমাদের রাজ্যেও সরকারের বাজারে বাজারে তাদের টাস্ক ফোর্স থাকার কথা। সরকারের পক্ষ থেকে সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন টাস্ক ফোর্স তারা বাজারে দরদাম নিয়ন্ত্রণে সাহায্য করবে, কিন্তু কোনো টাস্ক ফোর্সের কেউ কখনো দেখা পায় না। আর জিনিসপত্রের দরদাম সেটা সব সময় উপরের দিকেই ওঠে। এমনকি সাধারণভাবে যে জিনিসগুলো মানুষের নানান কাজে লাগে, আমি শাকসবজি থেকে শুরু করে একবারে শশা, তার দামও সব সময় ঊর্ধ্বমুখী থাকছে, একবার উঠলে আর কখনো নামে না। আর অন্যান্য যে খাদ্য সামগ্রী তার প্রশ্ন একই রকম, তথৈবচ। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আলোচনা করেছি, বামপন্থীরা আমরা আলোচনা করেছি আমাদের 16 দলের সভাতে, এমনকি আমরা আলোচনা করেছি কংগ্রেসের সঙ্গে যখন বসা হয়েছিল তখনও জাতীয় কংগ্রেসের সঙ্গে আলোচনা করেছি। তাই আমরা ঠিক করেছি আজকে রাজ্যের সব জেলায় জেলার ম্যাজিস্ট্রেটের কাছে, ডিএম এর কাছে তারা ডেপুটেশন দেবেন, তারা অবস্থান বিক্ষোভ করবেন, তারা মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরবেন। কিন্তু দুর্ভাগ্যের হলো বাস্তব সত্য, নির্বাচন আছে। আর নির্বাচন আছে বলে আমরা দেখতে পাচ্ছি বিজেপি, তৃণমূল, কংগ্রেস তারা নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু নির্বাচনী প্রচারে তারা একে অপরকে দোষারোপ করছে, সেটা ঠিক আছে, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা নির্বাহ করার ক্ষেত্রে যে সমস্যার পাহাড় তৈরি হয়েছে সে সম্পর্কে টু শব্দটি করছে না। এর থেকে বোঝা যাচ্ছে এরা মানুষের স্বার্থে কাজ করতে চায় কি চায় না এটা বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই বলে মানুষের স্বার্থে কাজ করতে চাইছে। তবে বাপু, একটু সময় ব্যয় করছো না কেন? মানুষের জীবন যন্ত্রণা সম্পর্কে কথা তুলছো না কেন? টু শব্দটি করছো না কেন? এইসব প্রশ্নগুলো দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে, আমাদের দাবি দিল্লির কেন্দ্রের সরকারের কাছে, মানুষের কথা ভাবো, একটু মানুষের কথা ভাবো। আর মানুষের কথা ভাবলে
মানুষের আন্দোলন সংগ্রামের তাতে বিরোধ বিভেদ তৈরি করার জন্য, গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য যেসব কাজগুলো করছো তা তোমরা করতে পারতে না। আর ভাষার ক্ষেত্রে কোনো কথা না বলাই ভালো, কারণ যে ভাষায় সব কথা বলে, কি তৃণমূল কংগ্রেস কি বিজেপি যে ভাষায় কথা বলছে, সেটা আমাদের এই দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক কথাবার্তা আমরা দেখেছি, আমরা কথাবার্তা শুনেছি, আমরা যে কাজ দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এরকম বিক্ষোভ, এরকম অবস্থান, এই কর্মসূচি আমাদের পরিচালনা করতেই হবে। আমি আপনাদের সামনে বলবো, আজকের এখানকার এই কর্মসূচি কলকাতা জেলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আবার কলকাতা জেলার বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে তারা আছেন। আমি আসবার সময় দেখলাম যে কর্পোরেশন বিল্ডিং এর সামনে সেখানেও একটা সভা হচ্ছে। কলকাতার বোধহয় ট্রেড ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছে, তারা বক্তব্য রাখছে। এরকম নানান কর্মসূচির মাঝে আছে। আজকে এখানেতে আমরা বেশ কিছু সময় ধরে, আমরা অন্তত বিকেল পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভে আমরা থাকব। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে যেহেতু কলকাতা জেলা পক্ষ থেকেই তারা করছেন, কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কমরেড কল্লোল মজুমদার তিনি আসুন, তিনি এই সভা পরিচালনা করুন। কমরেড কল্লোল কোথায়? কল্লোল কোথায়? চলে আসুন। কমরেড কল্লোল মজুমদার সভা পরিচালনা করবেন। কমরেডস ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে জেনেছেন যে মানুষের দৈনন্দিন জীবনে এক অসহায়, অসহনীয় পরিস্থিতির মধ্যে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি সেইটে ঘোষণা করা হয়েছে। বিগত বেশ কিছুটা সময় ধরে আমাদের রাজ্যে জনগণের জ্বলন্ত সমস্যাগুলোকে নিয়ে আমাদের রাজ্যের বামপন্থী দলগুলো, বামপন্থী এবং সহযোগী অন্যান্য দলসমূহ এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে এই জনগণের দাবিগুলোকে সামনে আনার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম প্রচার তা সংগঠিত করা হয়েছে। আমাদের গত কয়েকদিন ধরে আমাদের দেশের সামনে, আমাদের দেশের জনগণের সামনে, আমাদের রাজ্যের মানুষের সামনে এই ভয়ঙ্কর পরিস্থিতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে পরপর একাধিক কর্মসূচি তা পালিত হচ্ছে। আজকে 2 তারিখ আমরা ঠিক করেছিলাম বাজেটের পরবর্তী দিন আমাদের 16টি বামপন্থী সহযোগী দল এবং ভারতের জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা এখানে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর সামনে আমাদের বামপন্থী এবং জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের কথাবার্তা তা আমরা প্রকাশ্যে এখানে হাজির করব আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে। এই সমাবেশ কিছুক্ষণ ধরে চলবে। এতগুলো দলের বক্তারা তারা প্রত্যেকেই আজকে বলবেন। তার ফলে আমি প্রথমে এখানে বলবার জন্য আহ্বান করব আমাদের অন্যতম শরিক দল, এই যারা একসাথে আমরা করছি এই মিটিং, তার কমিউনিস্ট পার্টি ভারতের পক্ষ থেকে কমরেড বর্ণালী চৌধুরী তিনি বলবেন। বর্ণালী মুখার্জি তিনি বলবেন।
সময় কমরেড কল্লোল এটা বলেছেন যে বাজেটের পরের দিন আমরা আজকে এখানে সভাটা করছি। বাজেটের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর সরকার কিছু হাইওয়ে বানাবেন বলেছেন, আর ভারতবর্ষে যে গ্যাসের লাইনটা আছে, তেলের লাইনটা আছে, সেটার বিক্রি করবেন এরকম বলেছেন। গতবারের যে বাজেট, তারপর আর নতুন কোনো কথা নেই এই দুটো কথা ছাড়া। গত 3-4টে বাজেটের মধ্য দিয়ে যে বাজেট ঘাটতি তোলার প্রস্তাব তারা করেছিলেন তার 50% ওঠেনি গত 3-4 বছর ধরে। জিএসটি থেকে ওঠেনি, ডিমনিটাইজেশন থেকে ওঠেনি, তারপরে তারা কিছু ইনভেস্টমেন্ট করলেন, সেখান থেকে ওঠেনি। রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলি আছে সেগুলোতে ডিসইনভেস্টমেন্ট করার কথা বলেছিলেন, তা থেকে ওঠেনি। রেল কিনবে কে, এই নিয়ে প্রায় 3-4 বছর 5 বছর ধরে নরেন্দ্র মোদীরা দৌড়ে দৌড়ে ঘুরছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো বহুজাতিক সংস্থা রেলে বিনিয়োগ করার কথা, মানে একটা দুটো ক্যান্টিন, একটা দুটো কামরা ছাড়া, স্টেশনের মধ্যে, মডেল স্টেশনের মধ্যে একটা দুটো রেস্টুরেন্ট ছাড়া রেলে বিনিয়োগ করবে এরকম কোনো পরিস্থিতি বহুজাতিকদের নেই। তার কারণ এরকম নয় যে নরেন্দ্র মোদীরা ভারতবর্ষকে উলঙ্গ করতে বা নিজেরা উলঙ্গ হতে কোনো কসুর করেছেন। তারা সমস্ত জামাকাপড় খুলে ফেলেছেন, কিন্তু এটা বহুজাতিকদের সমস্যা যে তাদের যা সংকট 2006 সালের পর থেকে, তারা গোটাগুটি এক একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা কিনবেন এই অবস্থা তাদের নেই। ফলত বাজেট ঘাটতি কোনোভাবেই মিটছে না। এবার তারা ফন্দি করছেন যে কিছু যদি পিএসইউ জলের দরে হলেও বিক্রি করা যায় হাতে পায়ে ধরে, কারণ সামনে নির্বাচন আসছে, আসাম এবং বাংলায় নির্বাচন একসঙ্গে। এনআরসি নিয়ে, সিএএ নিয়ে একটি অবস্থান নেওয়া অমিত শাহের পক্ষে অসুবিধা হচ্ছে। আসামের নির্বাচন যদি অন্য সময় হতো তাহলে অমিত শাহদের এত অসুবিধা হতো না সরাসরি মিথ্যা কথাটা বলতে, কারণ মিথ্যা কথা অমিত শাহদের রক্তে। কিন্তু যেহেতু আসাম এবং বাংলার নির্বাচন একসঙ্গে হচ্ছে, অতএব মিথ্যা কথাটা ঠিক কিরম ভাবে বলবেন ওরা ঠাহর করতে পারছেন না, পশ্চিমবঙ্গে আসতে পারছেন না। তো ফলত এখন তাদের টাকা লাগবে যদি কিছু হাইওয়ে বানানো যায়। এবার সমস্যাটা হচ্ছে হাইওয়ে বানালে কিছু কন্ট্রাক্টরের হাতে পয়সা যাবে, বিজেপির কিছু লোক, কিছু হয়তো শ্রম দিবস তৈরি হবে, কিন্তু এখন রাস্তাঘাট শুধু নয়, একেবারে হাইওয়ের জন্য খুব একটা শ্রম দিবস তৈরি হয় না। ফলত এই বাজেট নিয়ে আমাদের দুশ্চিন্তা যত না, তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের। ফলত বাজেট তারা কি করলেন এই নিয়ে কোনো, যাকে বলা হয় তারা ব্যাখ্যা করবেন মানুষের সামনে, তা আমার মনে হয় না। তারা একটাই প্রশ্ন তুলবেন, যেটা তাদের এজেন্ডা, অর্থাৎ হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, সিএএ, এনআরসি, এই প্রসঙ্গগুলো তুলেই তারা ভোটে জেতার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকে এরকম আমরা হয়তো ভাবি যে ওটা ওদের ইভেন্ট, ওই ইভেন্টে ওরা শোনা পায়, অতএব ওই ইভেন্টে ঢুকে আমাদের লাভ নেই। আমরা শুধুমাত্র শ্রেণী সংগ্রামের কথা বলবো, মানে কোট আনকোট যেটাকে বলা হয় শ্রেণী সংগ্রাম, আমরা রুটি রুজির কথা বলবো, তাহলেই বোধহয় বিজেপির যে সমর্থন এই যে চত্বরে রয়েছে, যারা আজকে ফুটপাতে ব্যবসা করছেন, যে উকিল সাহেবরা আজকে এখানে এসেছেন, হাইকোর্টের মধ্যে হনুমান মন্দির তৈরি হচ্ছে, শুধু নয় হাইকোর্টের মধ্যে হনুমান জয়ন্তী হচ্ছে, যে অ্যাডভোকেট বাবুরা আজকে এখানে এসেছেন তারাও ভালো করে জানেন যে গোটা চত্বরে বিজেপির যে রমরমা,
সেটা দিল্লিতে আমরা কৃষক আন্দোলন করছি শুধুমাত্র এইটুকু বলে সেই রমরমাকে কাটানো যাবে না। এটা ঠিক যে দিল্লির কৃষক আন্দোলনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষে আবার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সম্ভাবনাটা কি না, আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা এটা ভাবতে শুরু করছেন যে চাষাবাদ করেও পাঞ্জাব এবং হরিয়ানার মতো 4 চাকার গাড়িতে চড়া যায়। তারা এটা ভাবতে ভুলে গেছিলেন। পশ্চিমবঙ্গ বলে নয়, ভারতবর্ষের বেশিরভাগ চাষি তারা এটা ভাবতে ভুলে গেছিলেন যে চাষাবাদ করেও সংসার চালানো যায়। কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার চাষিদের দেখে আবার নতুন করে তারা ভাবতে শুরু করছেন যে হ্যাঁ, সেটা করা যায়। নরেন্দ্র মোদীরা যে সুইসাইড করলেন, যে আত্মহত্যা করলেন, যে এমএসপি এবং এই 3টি আইনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষে আবার একটি এজেন্ডা সামনে চলে এলো যে আমাদের ধান, গম, চাল, আলু, পাট এগুলোকে সরকারকে কিনতে হবে। আর যদি কোনো বেসরকারি সংস্থা কেনে তাহলে সরকার নির্ধারিত যে ঘোষিত মূল্য তার থেকে 1 পয়সা কম দামে কিনলে তোমাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে। আমরা বামপন্থীরা এবং কংগ্রেস একসঙ্গে মিলে যখন এখানে সভা করছি, শুধু নিন্দা করার জন্য করছি না। নিন্দা তো মেধা পাটেকাররাও করেন, নিন্দা তো এনজিওরাও করেন। আমরা রাজনৈতিক দলগুলো যখন আজকে নিন্দা করছি, আসলে আমরা বলতে চাই যে আমাদের সরকার যদি 2024 সালে কেন্দ্রে হয়, যদি আমাদের সরকার 2021 সালে রাজ্যে হয়, তাহলে আমরা পশ্চিমবঙ্গে আমরা গোটা দেশে এই আইনটা পাশ করব যে কোনো বেসরকারি সংস্থা, সেটা চালকল হোক বা অন্য কোনো বহুজাতিক বেসরকারি সংস্থা হোক, তারা যদি ধান, গম কেনে এবং সরকার নির্ধারিত ঘোষিত মূল্যের 1 পয়সা কম দামে কেনে, তাহলে তাদের কোমরে দড়ি বেঁধে হাজতে নিয়ে যাওয়া হবে। এবং এদের সঙ্গে কম্পিটিশন করার জন্য আমাদের একটি রাজ্যে যদি আলুটা ধরে নিই, তাহলে 40,000 কোটি টাকার বেশি খরচ নয়। গোটা দেশে যদি ধরি 5 থেকে 6 লক্ষ কোটি টাকার বাজেট। অর্থাৎ এই যে প্রতিশ্রুতিটা রাজনৈতিক দলগুলো আজকে নতুন করে দিতে পারছি, বামপন্থীরা, কংগ্রেস নতুন করে দিতে পারছি, এর জন্য আমরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এটা মাথায় রাখি যে ওরা এই কৃষি আন্দোলন, এই কৃষি ঐক্যকে ধ্বংস করার জন্য ওদের যে এজেন্ডা, অর্থাৎ মানুষে মানুষে বিভেদ তৈরি করা, অর্থাৎ এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা, এক ব্যবসাদার, এক ভাষা, এক খাদ্যাভ্যাস, এই যে আরএসএস এর এজেন্ডা, এই এজেন্ডাকে যদি আমরা প্রতিহত করতে না পারি, তাহলে এই শ্রেণী ঐক্য যে কোনো মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকেই আমরা দেখেছি, নৌবিদ্রোহের সময় যখন একসঙ্গে 3টে ঝান্ডা উড়েছিল, লাল ঝান্ডা, তেরঙ্গা ঝান্ডা এবং মুসলিম লীগের ঝান্ডা, তার 6 মাসের মধ্যেই নোয়াখালী দাঙ্গা হয়েছিল। 30-এর দশকে যখন সোলাপুর কমিউন হয়েছিল, তার 50 দিনের মধ্যেই কানপুরের দাঙ্গা হয়েছিল। অতএব আমরা জানি যে ওরা ঘুঁটি সাজাচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূলের চোরগুলোকে ওদের দলে নিয়ে যাওয়া এখন ওদের খুব প্রয়োজন। কেন? আপনি ভাবছি যে যত চোরগুলো ওখানে যাবে তত বোধহয় আমাদের দিকে ভোটটা আসবে। ব্যাপারটা ঠিক এরকম নয়। ওরা এটা জানে যে চোর মানে হচ্ছে সমাজের লুম্পেন এলিমেন্ট, অর্থাৎ কীট পতঙ্গ। আগামীকাল যে ভূমিকম্পটা আসবে, আগামীকাল যে ঝড় বৃষ্টি আসবে, আপনি বুঝতে পারি না, কীট পতঙ্গরা বুঝতে পারে, পিঁপড়েগুলো চলে যেতে শুরু করে। অতএব পশ্চিমবঙ্গের এই কীট পতঙ্গগুলো, তৃণমূলের চোরগুলো, তারা যত আজকে বিজেপির দিকে যাবে, আপনি ভাবতে শুরু করব তার মানে বিজেপি আসছে, তার মানে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে। আর যদি বিজেপির আশাটা নিশ্চিত হয়, তাহলে বাপু 2021 সালে রাম আসুক, 2024 সালে বাম করব, এটা আপনি ভাবতে শুরু করব। আর তাই জন্য ওদের এটা খুব প্রয়োজন। আর তাই নির্বাচনের পরে যে রেট,
অমিত শাহরা বেঁধে দিয়েছে। নির্বাচনের পরে আমাদের দিকে এলে যদি 10 কোটি টাকা হয়, নির্বাচনের আগে আমাদের দিকে আসলে 25 কোটি টাকা পাবে। রাজীব ব্যানার্জির কাছে নির্বাচনে হেরে গেলেও কোনো অসুবিধা নেই, যদি আজকে তিনি 25 কোটি টাকা পেয়ে যান, তারপরে নির্বাচনে হারবো কি জিতবো তাদের কিছু এসে যায় না। আমরা এটা জানি। এনআরসি এর যে প্রসঙ্গ অমিত শাহরা তুলছেন, তারা আমাদের দিয়ে এটা বলানোর চেষ্টা করছেন যে এনআরসি হলে মুসলমানদের খুব অসুবিধা, আর তারপর তারা ভারতবর্ষের এবং এই চত্বরের হিন্দুদের কাছে গিয়ে বলবেন যে দেখেছো তো বামপন্থী আর কংগ্রেস সব আসলে মুসলমানদের দালাল। বুঝতে পারছো তো, মুসলমানদের অসুবিধা হবে বলে ওরা মাইক ধরে চিৎকার করছে, আর এই এনআরসি আসলে হিন্দুদের সুবিধা করবে। আমরা এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাবু বর্ণালী মুখার্জি, আমিও দারুণ হিন্দু। মুসলমানদের 2-1 ঘা দিলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যে প্রশ্নটা এটা বুঝলাম, নরেন্দ্র মোদী নিজেই বলেছেন 71 সালের পর যারা এসছেন বাংলাদেশে অত্যাচারিত হয়ে এসেছেন, অতএব বেশিরভাগ হিন্দু এসেছেন। মুসলমানরা তো ভীষণ পাজি, অতএব বেশিরভাগ হিন্দু এসেছেন। অতএব যদি আজকে যে হিন্দু ভদ্রলোক ওই শান্তনু ঠাকুর, তাকে লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমাকে আপনি আমার নাগরিকত্বটা দিন। এই অ্যাপ্লিকেশনটা শান্তনু ঠাকুর যে মুহূর্তে করবেন, সে মুহূর্ত থেকে এটা দাঁড়ালো যে তিনি আসলে নাগরিক নন। কে কে অ্যাপ্লিকেশন করতে রাজি আছে? কোন কোন হিন্দু অ্যাপ্লিকেশন করতে রাজি আছে? যদি 6 দিনের মধ্যে নাগরিকত্ব আসে ভালো, 6 মাসের মধ্যে আসলে ভালো, কিন্তু যদি 6 বছর লাগে, আমার এলাকাতে যদি কোনো তৃণমূল বা বামপন্থী বা কংগ্রেসের যদি কোনো নেতা থাকে, গিয়ে সরাসরি দিয়ে দপ্তরে বলে যে আসলে মিথ্যা কথা বলছে শান্তনু ঠাকুর, আসলে ওর বাংলাদেশেও একটা ভোট আছে, সাথে সাথে তদন্ত শুরু হবে। অতএব 6 বছরে হবে না, ওটা 7 বছর লাগবে না 600 বছর লাগবে আমরা জানি না। অতএব এই এনআরসি এর মধ্য দিয়ে মুসলমানদের অসুবিধা হলে খুব একটা অসুবিধা হতো না আমাদের। কৃষকদের যখন গুলি করছেন নরেন্দ্র মোদী, মুসলমান কৃষকদের মারলে খুব একটা অসুবিধা হতো না। যখন তারা এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, শ্রীরামচন্দ্রের কথা বলছেন, জয় শ্রীরাম বলছেন, তখন যদি আমরা বুঝতাম আরএসএস এবং বিজেপির প্রত্যেকটা নেতা রামচন্দ্রের মতো তাদের চরিত্র, শ্রীকৃষ্ণের মতো চরিত্র অথবা যুধিষ্ঠিরের মতো চরিত্র, আমাদের অসুবিধা হতো না। আমরা এটা জানি এনআরসি এর মধ্য দিয়ে হিন্দুদের বিপদ। আমরা এটা জানি যে জয় শ্রীরাম যারা বলছেন তাদের চরিত্র রামচন্দ্রের মতো নয়। রামচন্দ্র যেদিন সম্মুখের গলা কাটলো নিচু জাতের বলে, এবার সম্মুখের গলা কাটার পর যদি রামচন্দ্রকে জিজ্ঞাসা করা হতো যে দাদা, দুঃখিত দাদা, জয় শ্রীরাম, আপনি কেন সম্মুখের গলা কাটলেন, রামচন্দ্র নিশ্চয়ই বলতেন না যে না তো আমি এরকম তো কিছু করিনি, ওটা বিরোধীরা আমাদের নামে অপপ্রচার করছে। এই ধরনের চরিত্র রামচন্দ্রের নয়। তিনি বুক ঠুকে বলতেন যে হ্যাঁ করেছি, বেশ করেছি। কিন্তু দেখুন আদবানিজিকে, তিনি বাবরি মসজিদ ধ্বংসের জন্য উস্কালেন, এবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আদালতে আপনি করেছেন, বলছে না তো আব্দুল মান্নান সাহেব আমার নামে অপপ্রচার করছে। এই হচ্ছে তাদের চরিত্র। সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলা ছাড়া, টাকা পয়সা ছাড়া, দুর্নীতি ছাড়া, ধর্ষণ ছাড়া, লাভপট্ট ছাড়া বিজেপি এবং আরএসএস কিছু বোঝে না। অতএব আজকে যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল যাচ্ছে, সাধারণ মুসলিম জনগণ বিশ্বাসঘাতকতা টের পেয়ে বিকল্প খুঁজছেন আব্দুল মান্নানের মধ্যে, কল্লোলের মধ্যে, এমনকি আব্বাস সিদ্দিকীর মধ্যেও। তখন আমরা এটা বুঝতে পারছি যে এই জোট যদি পশ্চিমবঙ্গে দাঁড়ায়, বামপন্থী যারা অ্যাডভোকেট বন্ধু আছেন তারাও এটা বুঝুন, বামপন্থী যারা ওখানে টাইপরাইটারে টাইপ করছেন তারাও এটা বুঝুন, আপনার পরিবারে শুধু আপনার ভোটটা লাল বা তেরঙ্গায় আসলে হবে না, আপনার স্ত্রীর ভোট, আপনার ভাইয়ের ভোট তাদেরকে স্পষ্ট করে বোঝাতে হবে 2019 সালে বিজেপির দিকে দিয়েছিলে বাবু, কারণ তখন ভেবেছিলে যে তৃণমূলও যা বিজেপিও তা। আজকে আমরা বুঝতে পারছি তৃণমূল যা বিজেপি তা হতে পারে না।
ভারতবর্ষে এমন কোন পার্টি হতে পারে না যেটা আরএসএস এর সমান। আসলে তৃণমূলকে ভোট দেওয়া যায় না, কারণ তৃণমূলকে ভোট দেওয়া মানেই তারা সুরসুর করে বিজেপিতে চলে যাবে। অতএব আপনাদের ভোটটা ফেরান, আপনাদের ভোটটা বাম এবং কংগ্রেসকে ফেরান। আপনাদের ভোটটা এদেরকে একমাত্র ফেরালেই আমরা যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলি, আমরা এটা বলতে পারি, আমরা এটা বক্তব্যে বলতে পারি, আসলে যে যার ধর্ম ব্যক্তিগতভাবে পালন করবে বলেই আমরা ধর্ম নিরপেক্ষতা বলি। আমরা যখন কৃষি বিপ্লবের কথা বলি, কৃষি আন্দোলনের পাশে দাঁড়াই, আমরা এটা বলতে পারি যে সমস্ত কৃষকের ফসল আমরা কিনে নেব বলেই আসলে এই আজকের আন্দোলনটা করছি। তাই আসুন, ভারতবর্ষের সংবিধানটা পাল্টে যাওয়ার আগে সংবিধানের প্রথম পাতার প্রথম বাক্যের ওই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো শব্দ পাল্টে যাওয়ার আগেই নতুন করে এই ঝান্ডাগুলো ধরুন। এই ঝান্ডাগুলো যদি শক্ত করে ধরতে পারি, এখনো 1 মাস সময় আছে পশ্চিমবঙ্গে আগামী দিনে, এবং পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে আটকানো যায় তাহলে 2024 সালে বিজেপি আর কেন্দ্রে আসতে পারবে না। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এখন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলবেন আব্দুল মান্নান সাহেব। এখানে উপস্থিত বামফ্রন্টের চেয়ারম্যান শুদ্ধ বিমানদা, সূর্যদা, এরাও আছেন, মনোজদা আছেন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আর স্পিনশিপে তপনবাবু আছেন, পাওয়ার ব্লকের হাফিজ জালাল সাহেরানি আছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমার আগে আমি বিমানদার বক্তব্য শুনছিলাম, আজকের উদ্দেশ্য বলেছেন। বক্তব্য দীর্ঘ করবে না, কারণ অনেক শরীর দলের অনেকে বক্তব্য রাখেন। কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। যে কথাটা আমরা বেশ কয়েক বছর ধরে বলছি, যে ভারতবর্ষকে বিচ্ছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছে, ভারতবর্ষকে সব দিক দিয়ে টুকরো টুকরো করার একটা ষড়যন্ত্র হয়েছে। কালকে যখন আমরা বাজেটটা দেখলাম, সেই বাজেটে যা দেখলাম সেটাতে এতদিনের যে অভিযোগ আমাদের, সেই অভিযোগগুলো সবই সত্যি হলেন। যে ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল, ব্যাংকে মানুষের টাকার নিরাপত্তা থাকবে, গচ্ছিত থাকবে, সেখানে গিয়ে দেখা গেল ব্যাংকে টাকা রাখতে গেলেও আমাকে বিমা করতে হবে, কারণ তা নাহলে সে টাকার দায়িত্ব ব্যাংক দেবে না। অদ্ভুত ব্যাপার, ব্যাংকে টাকা রেখেও আমরা নিশ্চিত হতে পারবো না, এমনই এক সরকারের কাছে। তাহলে এই সরকারের কাছে ভারতের নিরাপত্তাটা কোথায়? ভারতবাসীদের নিরাপত্তাটা কোথায়? জাতীয়করণ করা ব্যাংকগুলো যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, যে আমাদের টাকা রাখবে সেখানে তার টাকা আমরা গচ্ছিত থাকবে, সেটা পর্যন্ত দিতে পারলেন না। মানুষকে বোকা বানাবার জন্য বললেন 75 বছরের বেশি যাদের বয়স তাদের ভিতরে ট্যাক্স দিতে হবে না, আর ট্যাক্সের থেকে বেশি টাকা কেটে নিচ্ছ। যে সমস্ত বৃদ্ধ মানুষ তারা টাকা রাখতেন ব্যাংকে, ফিক্সড ডিপোজিট রাখতেন, তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা আস্তে আস্তে তাদের সুদের হার কমাতে কমাতে এমন একটা অবস্থা নিয়েছে, তার থেকে যদি তারা আগের মতো ট্যাক্স নিতেন অনেক বেশি দিতে পারতেন তার থেকে। সেখানে অসহায় অবস্থা মানুষকে ফেলে দিয়েছেন। আজকে যখন গোটা ভারতবর্ষে যখন একটা লড়াই চলছে, অসহায় মানুষের সঙ্গে, প্রতারিত মানুষের সঙ্গে যখন প্রতারকদের লড়াই চলছে, তখন আমরা এই রাজ্যে দেখতে পাচ্ছি লড়াইটাকে অন্যদিকে দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কোথাও হিন্দু মুসলমানের লড়াই, আর কোথাও আমাদের বি টিম এ টিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বলেছে সব থেকে বড় বিজেপি বিরোধী হয়ে গেছেন তারা। তা নয়, দুজনই এই লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের দৃষ্টিকে আসল করে ফিরিয়ে দিতে চাইছেন। শোষকের সঙ্গে শোষণের যে লড়াই, শোষিতের যে লড়াই, সে লড়াইয়ের দৃষ্টিটাকে ফিরিয়ে দিতে চাইছেন। আজকে নরেন্দ্র মোদী একবারে বলছেন না মানুষকে কেন টাকা দিতে পারেননি 15 লাখ টাকা করে, একবারে বলতে পারেননি কেন মানুষের চাকরি দিতে পারেন না, 2 কোটি মানুষকে চাকরি দিতে পারেননি বছরে, একবারে মানুষকে বলতে পারছেন না কেন পেট্রোল ডিজেলের গ্যাসের দাম কমাতে পারেননি, এটা কিন্তু মানুষকে বলতে পারছেন না। মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আর আমাদের নেত্রীও সেখানে জানছেন পেট্রোল ডিজেলের দাম বাড়লে তারও লাভ সরকারের আয়, তাই দুজনে এখানে সহাবস্থান করেছেন, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন, কেউ লড়াই করবেন না। আজকে যারা হিন্দুত্ববাদের কথা বলছেন, আমি তাদের জিজ্ঞাসা করি
যে আপনি কি হিন্দুদের 15 লাখ টাকা করে দিয়েছেন? আমি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করি, আপনারা তো হিন্দু আছেন না নাকি? বেশিরভাগই সবই। তা আপনারা কি 15 লাখ টাকা করে পেয়েছেন? আপনারা কি বাজারে গিয়ে 25 টাকা 30 টাকা লিটার পেট্রোল ডিজেল কিনতে পাচ্ছেন? আপনারা কি গ্যাস 200 টাকা সিলিন্ডার পাচ্ছেন? আপনারা কি চাকরি পেয়েছেন? পাননি। প্রতারণাটা আপনাদের সঙ্গে হয়েছে, বিজেপির কর্মীদের সঙ্গে হয়েছে, সমস্ত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে হয়েছে। তাই আজকে লড়াইটা শুধু হিন্দু আর মুসলমানের নয়। যদি ভাবতাম যে মুসলমান না পায় না, হিন্দুরা সব সুবিধাগুলো পাচ্ছেন, তাহলে ভাবতাম একটা উদ্দেশ্য নিয়ে করছেন, তাহলে সবার আগে আমিও হিন্দু হয়ে যেতাম, যদি সত্যি মানুষের উপকার করা যেতে পারতো। কিন্তু করলেন না তো। হিন্দু মুসলমানের লড়াই বাদিয়ে দিয়ে আজকে নিজেদের ফায়দা লুটছেন, মানুষকে প্রতারণা করছেন, কর্পোরেট হাউসের স্বার্থ রক্ষা করছেন। তাই আমাদের লড়াইটা আজকে সংঘবদ্ধ হওয়ার লড়াই। এই লড়াই শুধু হিন্দুদের ঐক্যের লড়াই নয়, মুসলমানদের ঐক্যের লড়াই নয়। এই হিন্দু মুসলমান সমস্ত ধর্মের সমস্ত জাতির মানুষ আজকে প্রতারিত হয়েছেন এই সরকারের দ্বারা। এই সরকারের দ্বারা লুণ্ঠিত হচ্ছেন আজকে সমস্ত মানুষ। তাই আজকে লুণ্ঠিতদের সঙ্গে লুটেরাদের লড়াই, প্রতারকদের সঙ্গে প্রতারিতদের লড়াই, শোষকের সঙ্গে শোষিতের লড়াই। সেই শোষিত, প্রতারিত, লুণ্ঠিত মানুষ আজকে হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে লড়াই করুন। দলের পতাকা ভুলে গিয়ে আজকে এগিয়ে আসতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এখন বলবেন আরএসপির পক্ষ থেকে কমরেড অশোক ঘোষ। কমরেডস ও বন্ধুগণ, আপনারা সকলেই দেখেছেন আজকের কোন দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি বা আমরা আমাদের কথা বলছি, দাবি করছি। আসলে বাস্তবে একটা স্বাধীন দেশে, এত বছরের স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার যেখানে থাকে, সেখানে দাবিগুলো কি করতে হয়? এগুলো মানুষ তার সাংবিধানিক অধিকার বলেই পেয়ে যায়। এগুলোর জন্য কোনো আইন পরিবর্তনের দরকার পড়ে না, কোনো সংবিধান পরিবর্তনের দরকার পড়ে না। এগুলো প্রশাসনিক নির্দেশেই এইসব মানুষের এই সমস্যাগুলো সমাধান করা যায়। লকডাউন পিরিয়ডে ট্রেন বন্ধ ছিল, সেটা স্বাভাবিক, আমরা ধরে নিয়েছি ট্রেন বন্ধ থাকবে। তারপরে আস্তে আস্তে ট্রেন চালু হবে, স্বাভাবিক পরিষেবা চালু হবে এবং যেসব সুযোগ সুবিধা দেশের মানুষ পেতেন সেগুলো চালু থাকবে। প্রথমে এসেই একটা কোপ পড়ে গেল গলায়, ঘাড়ের ওপরে। যারা সিনিয়র সিটিজেন তাদের যে কনসেশন ছিল সেটা বাতিল হয়ে গেল। দ্বিতীয় হলো যে ট্রেনগুলো চালু হলো, সব ট্রেন চালু হলো না, স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু হলো না। কিন্তু কতগুলো ট্রেন আছে যেগুলো একেবারে আমাদের অত্যন্ত পরিচিত ট্রেন। উত্তরবঙ্গে যাওয়ার পদাতিক এক্সপ্রেস, পদাতিক নামটা রইল না, নামটা একটা আলিপুরদুয়ার, শিয়ালদা আলিপুরদুয়ার এক্সপ্রেস নাম করে দিয়ে অতিরিক্ত ভাড়া 30% থেকে 40% ভাড়া প্রতিটি ট্রেনে সরকার চাপিয়ে দেবেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে বাসের ভাড়ার কোনো সীমা পরিসীমা নেই। আচ্ছা, বাসের ভাড়া বাড়ে, আমরা অতীতে দেখেছি একেবারে লাগাতার ভাবে তেলের দাম বাড়ছে, তাহলে বাসের ভাড়া বাড়বে আমরা ধরে নিই। কিন্তু তার একটা সীমা থাকে, সরকার হস্তক্ষেপ করে। সরকার বাস মালিকদের মিটিং ডাকে, কখনো কখনো যাত্রী সমন্বয় কমিটি আছে তাদের সঙ্গেও কথা বলে। আমাদের দেশের রাজ্য সরকারের যাত্রী সমন্বয় কমিটি এদের সঙ্গে কথা বলার কোনো ব্যাপার নেই, এরা মালিকদের সঙ্গে কথা বলেন। তাও বলুন, আলোচনা করুন, আলোচনা করে একটা বাসের ভাড়া ঠিক হোক না, সেটা ঠিক হওয়ার কোনো ব্যাপার নেই। এক একটা বাসে এক এক রকম ভাড়া নিচ্ছে। আপনারা ধরুন, অঙ্কের হিসেবে আসুন, 7 টাকা ভাড়া ছিল যে রুটে, যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেটা নেওয়া হচ্ছে 10 টাকা, কোথাও কোথাও তার চেয়ে কম দূরত্বে 10 টাকা। 7 টাকার ভাড়া যদি 10 টাকা হয় তাহলে 40%-এরও বেশি ভাড়া বাড়লো। অতীতে কোনদিন বেড়েছে? কোন সরকারের আমলে বেড়েছে 40% ভাড়া? এইভাবে প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের উপরে যেভাবে কর চাপানো হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, তাতে মানুষের জীবন জীবিকা ভয়ঙ্কর রকম সংকটের মধ্যে গিয়ে পড়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে,
এই বিষয়গুলি নিয়ে বারবার লাগাতার ভাবে যারা লেগে আছেন, বিষয়গুলিকে তুলে ধরছেন, তারা কিন্তু বামপন্থীরা এবং বামপন্থী এবং সহযোগী দলেরা। গতকাল বাজেট হয়েছে, গতকাল কেন্দ্রের বাজেট হয়েছে, এরপরে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের বাজেট হবে। কিন্তু গতকাল কেন্দ্রের যে বাজেট হয়েছে, খবরের কাগজে, সংবাদপত্রে, টেলিভিশনের পর্দায় বাজেট নিয়ে পর্যালোচনা, বিভিন্ন চেম্বার অফ কমার্স, বাণিজ্যিক প্রতিষ্ঠান, মালিকদের সংগঠন, তাদের মতামত নেওয়া হচ্ছে। আপনারা কাগজেই দেখবেন, টাইমস অফ ইন্ডিয়া ধরুন বা ইকোনমিক টাইমস ধরুন, সব জায়গায় বিভিন্ন চেম্বার অফ কমার্সের বক্তব্য, কিন্তু তার পাশে সাধারণ মানুষের কথা, ট্রেড ইউনিয়নের কথা, কৃষক সংগঠনগুলোর কথা, এসব কোনো কথা নেই। মালিকদের সংগঠনগুলো খুব খুশি। কি জন্য খুশি? এলআইসির বিলগ্নীকরণ হবে। এলআইসির একটা বিশাল পরিমাণ টাকা রয়েছে। 10% যদি বিলগ্নীকরণ হয় তাহলেও সেটা বিশাল টাকা, প্রচুর টাকা। বিভিন্ন বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলো, বিমা কোম্পানিগুলো, তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে, তারা আসবে এলআইসিতে বিনিয়োগ করবে। যুক্তি হচ্ছে, এলআইসির মালিকানা তো সরকারের, সরকার যদি তার মালিকানার অধীন কোন শিল্প সংস্থা বিক্রি করতে চায় তাহলে দেশের আইন অনুযায়ী বিক্রি করতে পারে। কিন্তু জনগণের সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, যে সম্পত্তির প্রতিটি কণা জনগণের শ্রমের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, প্রতিটি কণা। গতকালের বাজেটে আমরা দেখেছি সব ক্ষেত্রে বাজেট সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়েছে। একবার বারবার বলা হচ্ছে স্বাস্থ্য বাজেট বেড়েছে, করোনা থেকে শিক্ষা নিয়ে সরকার স্বাস্থ্য বাজেট বাড়িয়েছেন। কথাটা মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। এই কারণে মিথ্যে কথা যে ওয়াটার স্যানিটেশন খাতে, ওয়াটার এবং স্যানিটেশন খাতে, জল এবং স্যানিটেশন খাতে 60,000 কোটি টাকা, 60,000 crore, 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেটা স্বাস্থ্য বাজেটের ভেতরে। স্বাস্থ্য বাজেটের মধ্যে যে টাকা আছে, স্বাস্থ্য বাজেটের নামে যে টাকা বরাদ্দ করা হচ্ছে, তার থেকে 60,000 কোটি টাকা বাদ দিয়ে দিন, হিসেব করে দেখবেন স্বাস্থ্য বাজেটও কমে গিয়েছে। বাকি সব খাতে বাজেট কমেছে। শিক্ষা খাতে 6.13% বাজেট কমেছে। সমগ্র শিক্ষা মিশন থেকে 7,700 কোটি টাকার বাজেট কমে গিয়েছে গতবারের তুলনায়। 7,700 কোটি টাকার বাজেট শিক্ষা মিশন থেকে কমে গিয়েছে। সবচেয়ে জরুরি, গুরুত্বপূর্ণ, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ জুড়ে আছে আইসিডিএস এর কর্মীরা। আইসিডিএস, আশা, মিড ডে মিল, গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে যারা কাজ করেন, এইরকম স্কিম ওয়ার্কাররা জুড়ে আছেন। আমাদের দেশের অর্থনীতি, সমাজনীতি, সর্বত্র গ্রামীণ উন্নয়নের সঙ্গে জুড়ে আছেন। অবাক হয়ে যাবেন আপনারা সবাই, বাজেটকে একটু ভালো করে অনুসন্ধান করুন। 4,000 কোটি টাকা আইসিডিএস প্রকল্প খাতে বাজেট কমেছে। বাড়ার বদলে, মানুষ প্রত্যাশা করেছিলেন বাড়বে, সেই বাড়ার বদলে 4,000 কোটি টাকা আইসিডিএস, আশা, মিড ডে মিল ক্ষেত্রে বাজেট কমেছে। আর প্রধানমন্ত্রীর কিষাণ প্রকল্প, কত প্রচার, কত বিজ্ঞাপন, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প, এবং তাতে গত বছরেই, শুধু গত বছরের বাজেট থেকে যে টাকাটা খরচ হয়নি, সেটা 10,000 কোটি টাকা সরকার খরচ করেনি, বা টাকাটা অন্য কোথাও, যেটাকে বলে ড্রেন আউট করা, টাকাটা অন্য কোথাও লাগিয়েছে, অন্য কোথাও সরিয়ে নিয়েছে। পিএম এর কিষাণ বিকাশ প্রকল্প 10,000 কোটি টাকা খরচ হয়নি। জীবনের সর্বক্ষেত্রে মানুষ বঞ্চিত হয়েছেন। 2020-21 দেশে কিশোরী কন্যাদের প্রকল্পে বরাদ্দ ছিল 250 কোটি টাকা, কিন্তু খরচ হয়েছে মাত্র 50 কোটি টাকা। মাত্র 50 কোটি টাকা খরচ হয়েছে কিশোরী কন্যাদের প্রকল্পে, 200 কোটি টাকা খরচই হয়নি। প্রকল্পগুলো শুধু নামেই প্রকল্প, মানুষকে ধোঁকা দেয়া, বঞ্চনা করার জন্য প্রকল্প, এইভাবে। এবং মহিলা শিশু কল্যাণে বরাদ্দ কমেছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে বরাদ্দ কমেছে। কোন একটা ক্ষেত্রে সরকার কোন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেননি। ইনকাম ট্যাক্স বাদ দিয়ে দিন, যারা বয়স্ক নাগরিক তাদের জীবনে আরো বেশি দুর্বিষহ কষ্ট আসছে।
ওষুধের দাম বাড়ছে, পোস্ট অফিসে ব্যাংকের সুদ কমছে, সব মিলিয়ে একটা সরকার দিল্লিতে আছে সম্পূর্ণরূপে যে সরকারটা মাঝে মাঝে বলে ইজ অফ ডুইং বিজনেস। যখন আমরা দিল্লিতে মিটিং এ যাই, ট্রেড ইউনিয়নের মিটিং এ মাঝে মধ্যেই সরকার বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাটাকে সহজ করে দাও। আমাদের মনে হয় যে হ্যাঁ, ইজ অফ ডুইং বিজনেস ফর দি ইন্টারেস্ট অফ কর্পোরেট, কর্পোরেটের জন্যই সহজ করে দাও, বিদেশি পুঁজির জন্যই সহজ করে দাও, মানুষের জীবনের জন্য নয়, মানুষের বেঁচে থাকার জন্য নয়, শিক্ষার জন্য নয়, স্বাস্থ্যের জন্য নয়। যারা মনে করেন করোনা পরিস্থিতি, লকডাউন বা করোনা পরিস্থিতি সবটা ভেঙে দিয়ে গেছে, তাদের সঙ্গে সবিনয়ে দ্বিমত পোষণ করে বলি না, করোনা পরিস্থিতি ভেঙে দিয়ে যায়নি। করোনা পরিস্থিতি বরং একটা ভেঙে পড়া ব্যবস্থাকে আমাদের চোখের সামনে তুলে ধরল। করোনা পরিস্থিতি দেখিয়ে দিল হাসপাতালগুলোকে নীল সাদা রং করলেই চিকিৎসা উন্নত হয় না। করোনা পরিস্থিতি দেখিয়ে দিল অর্থনীতির গভীর সংকট, এই সংকট থেকে উদ্ধারের কোন রাস্তা সরকারের হাতে নেই, সরকার কর্পোরেটের কোলে ঢুকে গিয়েছে। করোনা পরিস্থিতি দেখিয়ে দিল ভয়ঙ্কর রকম বেকারি, আর করোনা পরিস্থিতি দেখিয়ে দিল বিদেশিদের জন্য চার্টার্ড প্লেন দল ত্যাগ করার জন্য, দল ত্যাগ করে দলত্যাগকে এনকারেজ করা, উৎসাহ দেওয়ার জন্য চার্টার্ড প্লেন আসতে পারে। খরচটা বুঝুন, দিল্লি থেকে একটা চার্টার্ড প্লেন আসছে কলকাতায়, সেখান থেকে যারা বিজেপিতে যোগ দেবে সেই বর্ণচোরা কিছু মানুষ, কিছু গিরগিটির মতো মানুষ, সেই মানুষগুলো প্লেনে করে দিল্লি যাবে, তারা আবার দিল্লিতে গিয়ে গেরুয়া পতাকা নেবে এবং আবার কলকাতায় ফিরবে এবং সেই প্লেন আবার দিল্লি ফিরে যাবে। একটা বিমান, চার্টার্ড বিমান 4 বার যাতায়াত করতে কি পরিমাণ টাকা খরচ হয়? এই টাকাটা কে দিল? কার স্বার্থে? কি জন্যে? কিছু চোর, কিছু ডাকাত, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ তারা দলবদল করবে, তার জন্য কোটি টাকা, কোটি কোটি টাকা খরচ করে চার্টার্ড প্লেন আসে। আর পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল, হাজার মাইল পায়ে হেঁটেছেন, হাজার মাইল পায়ে হেঁটে কেউ জীবিত পৌঁছতে পেরেছেন, কেউ পৌঁছতে পারেননি। সরকারের কোনো দায় নেই তাদের প্রতি। ফলে দুটো সরকার, অত্যন্ত জনবিরোধী দুটো সরকার আমাদের এখানে ক্ষমতায়, কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল সরকার। দুটো সরকারেরই কোনো দায়বদ্ধতা নেই মানুষের প্রতি, মানুষের মৌলিক সমস্যার প্রতি। যে দাবিগুলো আজকে আমাদের এখানে করা হয়েছে, এর প্রত্যেকটি দাবি একেবারে সাংবিধানিক অধিকারের দাবি। এর জন্য কোনো আইন পরিবর্তনের দরকার হয় না, কোনো প্রশাসনিক নির্দেশনা দরকার হয় না। এটা সাধারণ গণতান্ত্রিক বিধি বিধান অনুযায়ী মানুষের দাবিগুলো পেতে পারে। এমন দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের মানুষের যে পানীয় জল, সে পানীয় জল, পরিস্থিত পানীয় জলটাও মানুষ পাচ্ছে না। অন্যান্য গণতান্ত্রিক যে সুযোগ সুবিধা সেগুলো তো ছেড়ে দিচ্ছি। সেই জন্যই আজকে বামফ্রন্ট এবং সহযোগী দলের পক্ষ থেকে এই কথাগুলোকে আমরা এখানে বলছি। এই বাড়িতে অনেকগুলো মন্ত্রী বাস করেন, মন্ত্রীদের অফিস রয়েছে এই বাড়িতে, সেই মন্ত্রীরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই বাড়িতে সরকারের একটা বড় দপ্তর, সেই জন্যই সরকারের কাছে আসা, সরকারকে বারবার বলা এবং এই কথাটি এই সঙ্গে বলা যে সরকার নীতি বদল করো, সরকার নীতি বদল করো, সরকার রাস্তায় নেমে এসো, মানুষের পাশে দাঁড়াও। আর যদি না করতে পারো তাহলে জনতা রাস্তায় নেমেছে, হয় তোমরা নীতি বদল করো, নতুবা জনতা তোমাদের বদলে দেবে। দিন আসছে জনগণ তোমাদের বদলে দেবে। এই কথাটাই আমরা এখান থেকে খুব পরিষ্কার করে বলতে চাইছি। আপনাদের সবাইকে বামফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ। এখন বলবেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির পক্ষ থেকে অমিতাভ দত্ত। এরপর বলবেন সিপিআই এর পক্ষ থেকে কমরেড স্বপন ব্যানার্জি। আজকের এই প্রতিবাদ সভার পরিচালক এবং উপস্থিত ধর্নায়
বামফ্রন্টের চেয়ারম্যান মাননীয় শ্রী বিমান বসু, সিপিআইএম এর নেতা শ্রী সূর্যকান্ত মিশ্র, বাম এবং গণতান্ত্রিক দলের প্রত্যেক নেতৃবৃন্দ এবং সাথীগণ, আমরা যারা আজকে এনসিপি হিসেবে উপস্থিত আছি, জনতা দল ইউনাইটেডের জন্মলগ্ন থেকে আমরা সেই দলে ছিলাম। নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টির সাথে চলে যাবার পরে আমাদের নেতা শ্রী শরদ যাদবের নেতৃত্বে আমরা লোকতান্ত্রিক জনতা দল গঠন করি। লোকতান্ত্রিক জনতা দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শ্রী শরদ পাওয়ারের নেতৃত্বাধীনে আমরা যোগদান করে আজকে এনসিপির প্রতিনিধি হিসাবে এই সভায় উপস্থিত হয়েছি। আমি যে দাবিগুলো এখানে এসছে আমরা তার সমর্থন করেছি। এই সমর্থনের মাধ্যমে দু একটি কথা অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে রাখতে চাইছি। আমি কয়েকদিন আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় একটু উঁচু থেকে বিজেপির বিরাট মিছিল দেখলাম, যাকে যোগদান মেলা বলা হচ্ছে। মেলা অনেক রকম শুনেছি, এই প্রথম যোগদান মেলা হচ্ছে এবং অনেক লোক যাচ্ছে। খুব কম লোক গেছে তা না, অনেক লোক গেছে। যত লোক গেছে তার থেকে কিছু সংখ্যক কম গাড়ি গেছে। এক একটা গাড়ি দেখলাম এই ছোট ছোট, এগুলোকে ছোট হাতি বলা হয় বোধহয়, 5 জন লোক, 5টা পতাকা আর একটা করে মাইক্রোফোন হাতে। তারস্বরে চিৎকার হচ্ছে, কোনো কথা নেই, মানুষের কথা নেই। জিনিসপত্রের দাম কেন বাড়ছে তার কোনো ব্যাপার নেই, চাকরি বাকরির কোনো ব্যাপার নেই, শ্রমিকের কথা নেই, কৃষকের কথা নেই, যুবকের কথা নেই, জাতীয়তাবাদেরও কথা নেই। যার কথা বলা হচ্ছে জয় শ্রীরাম। পয়সা প্রচুর। আজকে একটা পারসেপশন হাওয়ার মধ্যে আমরা চলছি, পশ্চিমবাংলায় বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই হতে চলেছে। পয়সা থাকলে বিড়ালের বিয়ে দেওয়া যায়। আগেকার দিনে জমিদাররা, রাজারা দিতেন, অনেক খাওয়া দাওয়া হতো, ফানুস উঠত, ব্যান্ড বাজত, কিন্তু কোন বিড়াল সংসার করেছে বলে আমরা জানি না। সুতরাং পয়সা খরচা করে যোগদান মেলা যদি বিজেপি করেও, আজকে যদি সেই পারসেপশন আমরা ভুলে যাই যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, মূল শক্তিশালী হিসেবে উপস্থিত হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগী একজন বিজেপি নেতা তিনি বললেন আমার জায়গাটা আমি খালি করে দিচ্ছি। এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। অনেকেই কি তাহলে যুদ্ধের মাঝখানে ছেড়ে চলে যাচ্ছেন? দেখুন, সারা ভারতবর্ষে আমি বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন, হয়তো অনেকেই বলবেন দিল্লির 3টে সীমানায় সেখানে যুদ্ধ ঘোষণা হয়েছে। কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে হয়নি, চীনের বিরুদ্ধে হয়নি, দিল্লিকে ঘিরে ফেলা হয়েছে। সেখানে কংক্রিটের পিলার দেওয়া হয়েছে, রাস্তায় পেরেক বসানো হয়েছে, সেখানে গার্ডার বসানো হয়েছে। কাকে আটকানোর জন্য? নরেন্দ্র মোদী কাকে আটকানোর চেষ্টা করছেন? বিজেপি কাকে আটকানোর চেষ্টা করছেন? এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে থেকে। ভারতের যে কৃষকেরা, লাখ লাখ কৃষক রাস্তায় পড়ে রয়েছে, এই প্রচন্ড শীতের মধ্যে তাদের দাবি জানানোর জন্য এসেছে। কি দাবি? উনি বলছেন আমি শ্রমিকের জন্য ভালো করছি, কৃষকের জন্য ভালো করছি, শ্রমিকের জন্য ভালো করছেন। লাখ লাখ শ্রমিক হেঁটেছে সেই করোনা ভাইরাসের সময়। কৃষকের জন্য ভালো করছি কে বলছেন? নরেন্দ্র মোদী সাহেব বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির মন্ত্রিসভা বলছে, বিজেপি বলছে। আর কৃষক বলছে আমার সেই ভালো প্রয়োজন নেই। তাহলে ভারতের রাজধানীকে বাঁচাতে হচ্ছে কার কাছ থেকে? ভারতবাসীর কাছ থেকে। ভারতের যে কিষাণ, তাদের কাছ থেকে আজকে বাঁচাতে হচ্ছে। তাই প্রথমে আমরা নোটবন্দি দেখেছি, তারপরে জিএসটি দেখলাম, করোনা ভাইরাসের সাথে সামনে লকডাউন হলো, আর এখন কিষাণদের জন্য যে সমস্ত আইন নিয়ে আসা হলো সেই আইন এই পরিস্থিতি হয়েছে। আমি সর্বশেষে শুধু একটি কথা বলি, পেট্রোল ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে, আমরা সবাই জানি। যা ছিল তার থেকে অনেক কম হয়েছে। কালকে বাজেটের শেষ বসেছে, আর ভারতবর্ষের অর্থমন্ত্রী বলছেন যে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না। অঙ্কশাস্ত্র কি অবাক! তারা বলছেন আমরা ট্যাক্স বসাবো, দাম বাড়বে না। এই সরকার কিন্তু দিশাহীন সরকার নয়। অনেকেই বলছেন বাজেট দিশাহীন। বাজেট দিশাহীন নয়, নির্দিষ্ট দিশায় এই সরকার কাজ করে যাচ্ছে।
এই যে হাওড়া স্টেশন একটু দূরে রয়েছে, এই স্টেশনকে সাজানো হবে, গোছানো হবে, ঝকঝকে করা হবে, কয়েকজনের হাতে তুলে দেওয়া হবে তাকে পরিচালনা করার জন্য। ওই স্টেশনটা সাজানোর জন্য তো টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়নি। এই স্টেশনকে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য তো টাকা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। কত টাকা সরকার ভর্তুকি দিয়েছে ইন্ডিয়ান এয়ারলাইন্স, আজকে এয়ার ইন্ডিয়া, তাকে বেচে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কার হাতে বেচে দেওয়ার ব্যবস্থা হচ্ছে? কার টাকা কে বেচছে? সাধারণ মানুষের টাকা এই সরকার নিয়ে বেচে দিচ্ছে। এই সরকার ভারতবর্ষের সরকার না। এবং তাদের জন্য আজকে পশ্চিমবাংলা আমরা এখানে দেখছি, এখানে কি তৃণমূল কংগ্রেস লড়াই করছে? আজকে মেদিনীপুরের নেতা তিনি দল ছেড়ে কয়েকজনকে নিয়ে চলে যাচ্ছেন না, সঙ্গে মোটা মোটা সুটকেস নিয়ে যাচ্ছেন। এই সুটকেস কার থেকে পেয়েছেন, কোত্থেকে পেয়েছেন? 10 বছর আগে কোন সুটকেস তার হাতে ছিল? আজকে 10 বছরে যারা সুটকেস তৈরি করেছেন, সুটকেস নিয়ে যাচ্ছেন, তার দায়টা কার আছে? তাই জন্য এখানেও যে সরকার চলছে আর দিল্লিতে যে সরকার চলছে, এদের চরিত্রগতভাবে কোনো পরিবর্তন নেই। এরা সুটকেসের সরকার। এই সুটকেসের সরকার চলার জন্য কেউ বলছেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হবে, আর কেউ জয় শ্রীরামের স্লোগান তুলছেন। তার মধ্যে যদি মানুষের রুটি রুজির লড়াই, আজকে পরিবহনের ব্যাপারে যদি আমাদের সঠিক পয়সা দিতে হয়, রেল যদি চালাতে হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের যদি লাগাম লাগাতে হয়, তাহলে মানুষের কথা নিয়ে আন্দোলন করতে হবে। এই আজকে রাম কালকে বাম, এই স্লোগান যদি কখনো শোনা যায় তাহলে জেনে রাখবেন এই স্লোগানটি একমাত্র ভারতীয় জনতা পার্টির নির্দেশিত কতগুলো প্রচার মানুষকে সরানোর জন্য না। তাহলে আগামী 2 মাস, আগামী 6 মাস, আগামী 5 বছর পশ্চিমবাংলার মানুষ কি বুড়ো আঙুল চুষবে যে আগামী দিনে রাম, আগামী তারপরে বাম আসবে? সেটা হবে না। ইমিডিয়েটলি এক্ষুনি সকলকে রাস্তায় নামতে হবে, প্রত্যেক জায়গায় গিয়ে বলতে হবে যেন তেন প্রকারেণ ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সরকারকে সরাতে হবে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আর নয়, কোন পরিস্থিতিতে নয়। অল্টারনেটিভ মানুষের সরকার তৈরি করতে হবে। বাম গণতান্ত্রিক শক্তি আজকে যেখানে উপস্থিত হয়েছে আপনাদের সামনে, কোন রাজনৈতিক দল হিসেবে যদি না হয়, মানুষের দল হিসাবে একে প্রতিগণিত করুন, আগামী দিনে সরকার গঠন করুন। আজকে আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি যে মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত গ্রহণ করুন, শুধুমাত্র মানুষের স্বার্থে, ক্রনিক ক্যাপিটালিস্টদের জন্য নয় এবং চোরেদের জন্য নয়, যে চোরেরা সুটকেস নিয়ে এক দল থেকে আরেক দলে যাবে। তাই জন্য আজকে এই প্রতিবাদ সভাকে রূপ দিতে গেলে আমাদের প্রত্যেককে সৈনিক হিসেবে কাজ করতে হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই এবং আগামী দিনে একসাথে চলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সেই কাজে এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। এখন বলবেন সিপিআই এর পক্ষ থেকে কমরেড স্বপন ব্যানার্জি, এরপর বলবেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের পক্ষে কমরেড জয় হিন্দ সিং। কমরেড সঞ্চালক, বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, কংগ্রেস বন্ধুগণ, মা বোনেরা, আপনারা সকলেই জানেন যে আজকে কলকাতায় আমরা অবস্থান করছি বেশ কিছু দাবির ভিত্তিতে। এই অবস্থান চলছে সারা রাজ্যে, সমস্ত জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ এবং অবস্থান চলছে। অনেক বক্তা বক্তৃতা করেছেন, আরো কয়েকজন বলবেন। বেশি কিছু বলার নেই। কথা হচ্ছে যে সামগ্রিক লড়াই শুরু হয়েছে, মানুষের উপলব্ধির মধ্যে এসছে যে এই সরকার মানুষের সরকার না। গতকাল যে বাজেট পেশ হলো, এক কথায় এই বাজেট হচ্ছে কর্পোরেট স্বার্থবাহী বাজেট। মানুষের কল্যাণে কোনো কথা নেই, সবটাই কর্পোরেট পুঁজির মুনাফার দিকে তাকিয়ে বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটে একটা
চেষ্টা করা হয়েছে যে ভারতবর্ষের সরকারের যা সম্পত্তি আছে, অর্থাৎ ভারতীয় জনগণের যে সম্পত্তি আছে, সেগুলো কি করে জলের দরে কর্পোরেট হাউসের হাতে তুলে দেওয়া যায়, তার সমস্ত বন্দোবস্ত এই বাজেটের মধ্যে রয়েছে। এই বাজেটে শ্রমিকের কোনো স্বার্থ নেই, এ বাজেটে কৃষকের কোনো স্বার্থ নেই, এ বাজেটে এই যে ব্যাপক বেকারি, করোনা কালে প্রায় 18 কোটি মানুষ যে কাজ হারালো, কর্মসংস্থানের কোনো কথা নেই। আমাদের দেশের বিভিন্ন বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা যে কথা বলছেন যে আমাদের দেশের অর্থনীতি তলানিতে চলে গেছে, আইসিইউতে আছে, এটা করোনা কালের জন্য হয়নি। করোনা কাল আসার আগেই বিজেপির রাজত্বকালে আমাদের দেশের অর্থনীতির অধোগতি শুরু হয়েছিল এবং এই অর্থনৈতিক অধোগতি একটা রেকর্ড তৈরি করছিল। তারপরে করোনা এসে সেটাকে একেবারে শেষ কবরে পেরেক ঠুকে দেওয়ার মতো ব্যবস্থা করে দিল। সেই অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে মানুষের হাতে নগদ পয়সা চাই। আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ যারা নোবেল জয়ী, তারাও সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে গরিব মানুষের হাতে নগদ পয়সা দাও। ক্রয় ক্ষমতা যদি মানুষের না বাড়ে, মানুষের রোজগার যদি কমে যায়, টাকার দাম যদি কমে যায়, এই হারে যদি মূল্য বৃদ্ধি হতে থাকে, আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করা অসম্ভব। সুতরাং মানুষের হাতে টাকা দিতে হবে। স্বল্প মেয়াদী কালের জন্য ক্যাশ টাকা মানুষের হাতে দিতে হবে, আর দীর্ঘমেয়াদীর জন্য আমাদের দেশে কর্মসংস্থান তৈরি করা হচ্ছে জরুরি। সরকার এ পথে হাঁটেনি। অনেক বক্তা বলেছেন দিল্লিতে ঘিরে রেখেছে লক্ষ লক্ষ কৃষক, প্রতিদিন তাদের সংখ্যা বাড়ছে। কার্যত কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে, আমাদের দেশের কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেখানে শুনেছেন রাস্তায় পেরেক পোতা হচ্ছে, কংক্রিটের পাঁচিল তোলা হচ্ছে কৃষকদের আটকানোর জন্য। সারা দেশে সমস্ত রাজ্যে কৃষকরা রাস্তায় নেমেছে। আমাদের দেশেও, আমাদের রাজ্যেও কৃষকরা রাস্তায় আছে, লড়াই চলছে। গত 26শে জানুয়ারি অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। বড় বড় মিছিল, ট্রাক্টর মিছিল সমস্ত পশ্চিম বাংলার জেলায় জেলায় রাজপথকে কাঁপিয়ে তারা তাদের বিক্ষোভ দেখিয়েছে। শ্রমিকরা রাস্তায় আছে, লড়াই চলছে, মানুষ রাস্তায় আছে। আমাদের দেশের সরকারের কানে জল ঢুকছে না। আমাদের রাজ্যে এ মুখে অনেক কথা বলে, কার্যত কেন্দ্রীয় সরকারের কর্পোরেট মুখী অর্থনীতির কোন প্রতিরোধ আমাদের রাজ্য সরকার করার কোন সদিচ্ছা আজ পর্যন্ত প্রমাণ করেনি। এই সরকার সমস্ত ক্ষমতা কর্পোরেটের হাতে দিয়ে মুক্ত হতে চাইছে। কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই। আজকে দেখেছেন এই বাজেটে ব্যাংকিং ব্যবস্থায় যে ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে, এর মানে কি? যে 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে আমানতকারীদের দায়িত্ব সরকার নেবে। তাহলে যে লোকটা 50 লক্ষ টাকা রেখেছে, সারা জীবন চাকরি করে তার পুঁজি পাটা সমস্ত ফিক্সড ডিপোজিট করে তার ইন্টারেস্টে খাচ্ছে, কালকে ব্যাংক যদি উল্টে যায়, বলে আমি দেউলিয়া, তাহলে সে 5 লক্ষ টাকা পাবে, 45 লক্ষ টাকার দায় সরকার নেবে না? এতদিন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে আমাদের ব্যাংকের সমস্ত আমানতকারীর সম্পূর্ণ আমানতের সম্পূর্ণ দায়িত্ব ব্যাংকের ছিল, রিজার্ভ ব্যাংকের ছিল, সরকারের ছিল।
সেখান থেকে সরকার পালাতে চাইছে। আর আমাদের রাজ্যের সরকার কোনো টু শব্দ নেই এসব ব্যাপার নিয়ে। আমাদের রাজ্য সরকারও একইভাবে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিতে চাইছে। আমার আগের বক্তারা অনেকেই বলেছেন যে বাসের ভাড়া বাড়ছে, কোনো বাবা নেই। এক এক বাসে এক এক রকমের ভাড়া, কিছুটা গেলে 10 টাকা, একটু বাড়লেই 20 টাকা, লাফিয়ে লাফিয়ে বাসের ভাড়া। আমাদের রাজ্যে আমরা কোনোদিন দেখেছি বাসের ভাড়া সব সময় রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকতো, ট্রেনের ভাড়া সব সময় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকতো। আজকে ট্রেনের ভাড়াও সেই একই ঘুরিয়ে ঘুরিয়ে ভাড়া বাড়ানো হচ্ছে। বাসের ভাড়া সরকার দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছে, বাসের মালিকরা তাদের ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে। একটা নৈরাজ্যের দেশ চলছে, একটা নৈরাজ্যের রাজত্ব চলছে। সামনে নির্বাচন। আমাদের দেশের রাজ্যের মিডিয়া বিশেষ করে তারা একটা চিত্র তৈরি করবার চেষ্টা করছে যে এখানে দুটোই শক্তি আছে, একটা বিজেপি, অন্যদিকে তৃণমূল। সুতরাং হয় তোমাকে তৃণমূলকে ভোট দিতে হবে অথবা বিজেপিকে ভোট দিতে হবে। এই যে সর্বনাশা প্রচার মানুষকে বিপথে চালিত করছে। তৃণমূলের স্বরূপ মানুষের কাছে উলঙ্গ হয়ে গেছে। মানুষ এখন তৃণমূল সরকারের থেকে পরিত্রাণ চাইছে। কিন্তু কিছু মানুষ মনে করে যে আগে রাম পরে বাম, অর্থাৎ তৃণমূলকে ঠেকাতে গেলে বামপন্থী বা অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তি তারা পারবে না, কেননা তারা কোনো সরকারে নেই। সুতরাং দিল্লির সরকারে আছে বিরাট ক্ষমতাশালী বিজেপিকে নিয়ে এসো, আগে রাম, তারপরে আমরা রামকে ফেলে বামকে নিয়ে আসবো। এটা হচ্ছে সেই পেট্রোল দিয়ে আগুন নেভাবার মতো সর্বনাশা পথ। আপনি পেট্রোল দিয়ে আগুন নেভাতে গেলে নিজে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবেন। সুতরাং এই পথ কোন পথ নয়। আমরা চাই যে ভারতবর্ষের মানুষের, পশ্চিমবাংলার মানুষের সামনে বিকল্প হিসেবে যারা সত্যিকারে মানুষের কথা বলে, মানুষের জন্য লড়ে, মানুষের দাবিতে রাস্তায় থাকে, সেই শক্তি সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। আমরা আজকে এখানে সমাবেত হয়েছি 16টা দল, বামফ্রন্ট সহ তার সহযোগী, আর তার সঙ্গে আমরা জাতীয় কংগ্রেস যুক্ত হয়েছি। আমরা বলছি এটাই বিকল্প। পশ্চিমবাংলার আগামী নির্বাচনে এইখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিকল্প এই 16 দল এবং কংগ্রেসের যে বোঝাপড়া, যে ঐক্য, যে শক্তি, যারা মানুষের জন্য লড়াই করে, 365 দিন মানুষের পাশে থাকে, রাস্তায় থাকে, সেই শক্তি হচ্ছে আসল শক্তি। সুতরাং আজকে আমাদের দেশকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, দেশের অর্থনীতি যদি জনমুখী করতে হয়, তাহলে আমাদের অন্য কোনো পথ নেই। সারা দেশে বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন মানুষ রাস্তায় নামছে, তার বিকল্পের অনুসন্ধানে আছে। আমাদের রাজ্যেও মানুষ রাস্তায় আছে, তার বিকল্প আপনাদের সামনে আছে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির বিকল্প, সেই পথেই মানুষকে যেতে হবে এবং আমাদের রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের রাজ্যে যদি এই জনমুখী সরকার প্রতিষ্ঠিত আমরা করতে পারি, তাহলে জাতীয় ক্ষেত্রে লড়াই সংগ্রাম অনেক বেশি তীব্র হবে। আমরা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তিকে সরিয়ে দিয়ে আমাদের দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে পারি। এই আহ্বান নিয়ে, এই প্রচার নিয়ে আমরা রাস্তায় আছি। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করি। এখন বলবেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের জয়ন্ত সিং। এখন বলবেন না, আশিস বলবে। আচ্ছা, আশিস চক্রবর্তী, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক। এরপরে আরসিপিআই, রিভলিউশনারি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার পক্ষে কমরেড মিহির বাইন বলবেন। কমরেড সভাপতি
বামপন্থী ফ্রন্টের চেয়ারম্যান কমরেড শ্রদ্ধেয় কমরেড বিমান বসু, কমরেড সূর্য মিশ্র, কমরেড মনোজ দা, কমরেড সায়রানী দা এবং অন্যান্য সকল উপবিষ্ট বাম নেতৃবৃন্দ এবং সুদীপবৃন্দ, আজকের এই জমায়েতে আমাদের উপস্থিতির কারণটা ইতিমধ্যেই বিশদে আলোচিত এবং পর্যালোচিত হয়েছে। প্রতি বছর বাজেট আসে, মানুষের কান্নার জোর আওয়াজ আরো বেড়ে যায়। এটা স্বাধীনতার পরের থেকেই। আর আমরা বামপন্থীরা রাস্তায় সমস্বরে চিৎকার করি, প্রতিবাদ করি, প্রতিরোধের জন্য এগোই। এটাই হচ্ছে আমাদের বামপন্থীদের, গণতান্ত্রিক মানুষের বৈশিষ্ট্য এবং এটাই হচ্ছে আমাদের কর্মপদ্ধতি। বিষয়টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এটা তো কোনো নতুন নয়, এটা একেবারে সম্পূর্ণভাবে এটা চলমান, বিদ্যমান এবং ক্রমবর্ধমান। এই জায়গায় দাঁড়িয়ে আজকে জিনিসের যে দাম, কালকে তার দাম বাড়বে, এটা গোটা দেশ জুড়ে আমাদের অভিজ্ঞতা। তার কারণটা কি? আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে যে স্বাধীনতা পাইনি, স্বাধীনতা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাইনি। আমার দেশ পুঁজিবাদী ধনতান্ত্রিক নিয়ম কানুন অনুযায়ী যা যেভাবে চলছে এবং এখানকার রাজ্য সরকারও ঠিক একইভাবে একই পথে চলে। কারণ এই দুটো দলই হচ্ছে দক্ষিণপন্থী দল, এরা পুঁজিবাদী পথেই মানুষের কথা বলে বা মানুষের কাজ করার কথা বলে, কিন্তু কার্যত তো নয়। কারণ পুঁজি বলে পুঁজির নিজস্ব শর্ত অনুযায়ী, পুঁজির বিকাশের স্বার্থে প্রয়োজনে মানুষের সবচাইতে প্রিয়তম জিনিসকেও পুঁজি তার নিজের স্বার্থে বিসর্জন দিতে প্রস্তুত। তো সেখানে মানুষ তো কোন ছাড়? স্বভাবতই এই দুই সরকার হচ্ছে একে অপরের পরিপূরক। এই দুই সরকার যা করে, যা বলে, এটা হচ্ছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমরা সাধারণ মানুষ প্রতিদিনের জীবন যুদ্ধে বিপর্যস্ত, তার সাথে এই সরকার আমাদের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করে, তাতে আমাদের সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ। আর বিশেষত আমি এখানকার রাজ্য সরকার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। এখানকার রাজ্য সরকার, আমাদের এখানে যদি জিনিসের দাম বাড়ে, তার কিন্তু কোনো নিয়ম নীতি নেই। ধরুন পুঁজিবাদের কারণে যদি জিনিসের দাম বাড়ে, তারও হয়তো একটা নিয়ম নীতি থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু তা নয়। আমাদের এখানে জিনিসের দাম বাড়ে মূলত হচ্ছে মজুতদার, কালোবাজারি, কাটমানিখোর এদের জন্য, যেখানে কোনো নিয়ন্ত্রণ কারণ নেই এবং এই সরকার তাকে মদত দেয়। শুরুতেই কমরেড বিমান বসু বলেছিলেন যে আমাদের রাজ্যে একটি টাস্ক ফোর্স চালু হয়েছে, মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে টাস্ক ফোর্সের কি ভূমিকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে? আজ পর্যন্ত তারা কোনো সদর্থক ভূমিকা পালন করেছে নাকি মজুতদার কালোবাজারিদের পক্ষে সহায়তা করেছে? স্বভাবতই এইরকম একটা অবস্থায় এই দুই সরকার মিলে জনগণের উপর যে আক্রমণ সংগঠিত করছে, তাকে প্রতিহত করতে পারেন একমাত্র সাধারণ মানুষ রাস্তায় নেমে। সাধারণ মানুষ রাস্তায় নেমে যদি এই সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে পারেন, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সামনেও কিন্তু নির্বাচন। এই নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই। আমরা কি এই সরকারকে পরিবর্তন ঘটাতে পারবো? আমরা যদি পরিবর্তন ঘটাতে পারি, তাহলে নতুন দিন আমাদের কাছে, নতুন ভোর আসবে। এই কথা কটা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখন বলবেন কমরেড মিহির ভাইন আরসিপিআই এর পক্ষ থেকে। এরপরে আমাদের আজকের কর্মসূচির শেষ বক্তা
সিপিআইএম পলিট ব্যুরো সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র। কমরেড সঞ্চালক, উপস্থিত বামফ্রন্টের চেয়ারম্যান, বামফ্রন্টের শরিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, বাজেটের উপরে কর্মসূচি নয়। কিন্তু বাজেট ঘোষিত হয়েছে, সে প্রশ্ন আলোচনায় আসতেই পারে। কিন্তু মূল যে দাবিতে আমাদের এখানে আজকের এই অবস্থান, সেটা হচ্ছে মূলত মূল্য বৃদ্ধি, বাস ভাড়া এবং ট্রেন ভাড়া বৃদ্ধি। আপনারা সবাই জানেন যে 2020-21 অর্থবর্ষে, বিশেষ করে এই করোনা কালে জিনিসপত্রের দাম কি ভয়ঙ্করভাবে বেড়েছে। এখন শীতকাল, সবজিটা একটু সস্তা, কিন্তু এর আগে সবজির দাম যেভাবে বেড়েছিল তা কল্পনা করা যায় না। কোনোদিন এরকম ভাবে জিনিসপত্রের দাম বাড়েনি। আলু 50 টাকায় বিক্রি হয়েছে। এখন হয়তো সবজিটা একটু সস্তা, কিন্তু অন্যান্য ভোগ্যপণ্য, তৈলবীজ এর দাম এখনো আকাশ ছোঁয়া। সেই মূল্য বৃদ্ধি রোধ করার জন্য কোনো ব্যবস্থা এই অর্থবর্ষে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার নেয়নি। তারপরে বাসের ভাড়া যেভাবে বেড়েছে, খুব সঠিকভাবেই এখানে উল্লিখিত হয়েছে যে আমাদের দেশে বাস ভাড়া এবং রেল ভাড়া এটা সরকার নিয়ন্ত্রণ করেন। তো করোনার পরে আমরা দেখলাম বাস মালিকরা সরকারের সঙ্গে অনেক মিটিং টিটিং করলেন, কিন্তু সরকার কোনো ভূমিকা পালন করল না। বাস মালিকরা যে যার ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ভাড়া নিচ্ছেন, বর্ধিত ভাড়া, এবং সেই ধারা এখনো চলছে। এখন অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে বাস বা অন্য জায়গায়, কিন্তু ভাড়া সেই করোনার শুরু হওয়ার পর থেকে যে হারে ওরা বাড়িয়েছিলেন, সেই হারে এখনো সমস্ত জায়গায় বাস ভাড়া নিচ্ছে। ট্রেন, সেটাও অদ্ভুতভাবে আমরা দেখছি, ট্রেন তারা ঘুরিয়ে দিচ্ছে, এর জন্য তো আমরা দায়ী নয়, কিন্তু সেই ঘুরিয়ে দিয়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি হচ্ছে, বর্ধিতভাবে ভাড়া দিতে হচ্ছে। তো আজকে এইটাই হচ্ছে প্রধান প্রশ্ন, যে মূল্যবৃদ্ধি রোধ করবার জন্য না দিল্লির সরকার না রাজ্যের সরকার, এদের কোনো পদক্ষেপ নেই। এরা তাকিয়ে তাকিয়ে দেখছে। টাস্কফোর্স মমতা ব্যানার্জি করেছেন বটে, কিন্তু আমরা দেখেছি সেই টাস্কফোর্সের লোকরা যখন বাজারে যাচ্ছেন, জিনিসপত্রের দাম আরো বেড়ে যাচ্ছে। ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আজকে আমরা যেটা দেখছি, নির্বাচনের প্রাক্কালে নাটক চলছে। আজকে দল বদলের হিড়িক পড়ে গেছে, কোন দল থেকে কোন দলে যাচ্ছে। আমরা সেই জন্য খুব সঠিকভাবেই বলেছি যে পশ্চিমবঙ্গে আজকে যে সরকারটা আছে, তৃণমূল কংগ্রেসের সরকার, এই সরকার বিজেপির পরিপূরক সরকার। এই বিজেপিকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসই ডেকে নিয়ে এসছে। আর আজকে এই এমন একটা ভাব দেখাচ্ছেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, যে তারাই নাকি বিজেপিকে রুখতে পারে। যারা ডেকে নিয়ে এসছে, যারা এখনো সেই বিজেপিকে বৃদ্ধি করার জন্য নানান কর্মসূচি নিচ্ছে, এই যে দলবদল, এক গোডাউন থেকে আর এক গোডাউনে যাচ্ছে, তৃণমূলের গোডাউন থেকে বিজেপির গোডাউনে যাচ্ছে, এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই নির্বাচনের প্রাক্কালে এটাও বুঝে নিতে হবে যে আজকে দেশের, গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভয়ঙ্কর বিপদ যে দিল্লিতে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এবং এই দ্বিতীয়বার ক্ষমতায় আসবার পর, বিশেষ করে এই লকডাউন পিরিয়ডে, নরেন্দ্র মোদী সরকার তার অর্থমন্ত্রীকে দিয়ে যে যে পদক্ষেপগুলো নিয়েছেন, দেশের পক্ষে এরকম ভয়ঙ্কর বিপদ কখনো হয়নি। গোটা দেশের সমস্ত সম্পত্তিকে বিক্রি করে দিচ্ছেন, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছেন, সাংবিধানিক সমস্ত কিছুকে রদ করে দিচ্ছেন, গণতন্ত্রের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে। সুতরাং সেই বিজেপিকে পশ্চিমবঙ্গের মতো জায়গায় কখনোই সরকারে আসতে দেওয়া যায় না। এবং সেই বিজেপিকে রুখতে গেলে কখনোই তৃণমূলকে না হারিয়ে বিজেপিকে রোকা যাবে না। সেই জন্যই এই নির্বাচনের প্রাক্কালে যে কোনো ইস্যুতে, যে কোনো সমাবেশে এটা প্রধান বিষয় হয়ে উঠেছে
যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে, বিজেপিকে পরাস্ত করে বাম এবং গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এখানে করতে হবে। এই দাবি নিয়ে গোটা পশ্চিমবাংলার লড়াই হচ্ছে, গ্রামগঞ্জ সর্বত্র। কিন্তু আমরা জানি প্রচার মাধ্যম সেগুলো প্রচার করছে না। প্রচার করছে না মানে এটা নয় যে লড়াই হচ্ছে না। গোটা রাজ্যের সমস্ত জেলা শহর জুড়ে ধারাবাহিকভাবে এই বাম এবং গণতান্ত্রিক ফ্রন্টের কর্মসূচি হচ্ছে। মানুষ তৈরি হচ্ছেন আগামী দিনে নতুন পরিবর্তন করবার জন্য। সেই পরিবর্তনের শারিক আপনারা হবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আগের ঘোষণায় একটু ভুল হয়েছে। আমাদের সাথী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতা কমরেড হাফিজ আলম সাইরানি, তিনি এখানে আছেন শুরু থেকেই। কমরেড হাফিজ আলম সাইরানি আগে বলবেন, পরে বলবেন কমরেড সূর্যকান্ত মিশ্র। সাথী সঞ্চালক, এখানে উপস্থিত আছেন বামফ্রন্টের নেতা কমরেড বিমান বাবু এবং ভাই ও বন্ধুগণ। ইতিমধ্যে বিভিন্ন বক্তা আপনাদেরকে যথাযথভাবে সমস্ত বিষয়গুলি বুঝাবার চেষ্টা করেছেন, বলেছেন। আমি খুব সংক্ষেপে দুই এক কথা বলবো। বিমানদা তিনটি প্রশ্ন এখানে তুলেছিলেন। একটি প্রশ্ন ছিল যে বিজেপি এবং তৃণমূল যে ভাষায় কথা বলছে সেই ভাষার কথা কোনোদিন আমরা শুনতে পাইনি। দ্বিতীয় প্রশ্ন উনি তুলেছেন যে বিজেপি এত মিছিল করছে, মিটিং করছে, সেই মিছিল মিটিং কিসের জন্য? সাধারণ মানুষের কথা তো তাদের মুখে দেখা যাচ্ছে না, তারা তো সাধারণ মানুষের কথা বলছেন না। অপরদিকে তৃণমূলও বড় বড় মিছিল করছে, মিটিং করছে, কিন্তু সাধারণ মানুষের কথা বলছে না। এই তিনটি বিষয়ে আমি বলতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে, কেন এরকম প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির বিরুদ্ধে উত্তেজনামূলক বক্তব্য রাখছেন, গালাগালি করছেন, বা বিজেপির নেতারা প্রকাশ্যে কেন উত্তেজনামূলক বক্তব্য রাখছেন, গালাগালি করছেন? এটা এই জন্যই করছেন যে মানুষ যদি উত্তেজিত হয়, মানুষের মধ্যে যদি ঘৃণা ছড়িয়ে দেওয়া যায়, বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের বিবেচনা শক্তি লোপ পায়। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে পারে না তখন মানুষ। সেজন্য এরা খুব চালাকি করে মানুষকে উত্তেজিত করছে, মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে, যাতে তাদের বিবেচনা শক্তি লোপ পায়, সঠিক সিদ্ধান্ত না নিতে পারে। সেই জন্য তারা একই কাজে মিডিয়াকেও ব্যবহার করছে। দেখবেন দিনের বেলায় তারা উত্তেজনা ছড়ায়, আর রাত্রির বেলায় এই টিভির যে আসর বসে সেখানে সেইগুলি নিয়ে আবার উত্তেজনা তৈরি করা হয়। সেজন্য আমাদের সাধারণ মানুষকে খুব সতর্কভাবে নিজের বুদ্ধিকে বিবেচনার মধ্যে রেখে কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচার করে আগামী দিনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে, কেন্দ্রীয় সরকার আজ কুরুমুখে জনগণের কথা বলবে। এই কিছুদিন আগে আমরা দেখলাম যতগুলি ব্যাংক ছিল তাদেরকে মার্জার করে কিছু সংখ্যা কমিয়ে দেওয়া হলো। এখন যে কয়েকটা ব্যাংক আছে, এবারকার বাজেটে পরিষ্কার ঘোষণা করা হয়েছে যে এই ব্যাংকগুলির মধ্যে কয়েকটি ব্যাংক প্রাইভেটকে দিয়ে দেওয়া হবে। এই বাজেটে আমরা এও দেখলাম যে জাতীয় সড়ক যে তৈরি হবে সেই সড়ক আর সরকার তৈরি করবে না,
এখন বেসরকারি সংস্থান তৈরি করবে, তারা এই জাতীয় সড়কের মালিক হবে। এই বাজেটে আমরা এটাও দেখলাম যে করিডোর, যে বড় বড় করিডোর তৈরি করার কথা চলছে, সেই করিডোর সরকার তৈরি করবে না, সরকারের মালিকানাধীন থাকবে না, সেই করিডোর করবে বেসরকারি সংস্থা, তার মালিক হবে বেসরকারি সংস্থা। আমরা এই বাজেটে এটাও দেখছি যে 100টি সৈনিক স্কুল করা হবে, কিন্তু এই সৈনিক স্কুল সরকার তৈরি করবে না, সরকার পরিচালনা করবে না। এই স্কুল পরিচালনা করবে, এই স্কুল তৈরি করবে এনজিও। এই থেকে পরিষ্কার বোঝা যায় যে সরকার যখন জনগণের জন্য কোনো কাজ করছে না, তাহলে বিজেপির লোকেরা কিভাবে জনগণের কথা বলবে? যে বিজেপি সরকার 1 বছরের মধ্যে 9 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, তার ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। সেই বিজেপি সরকারের লোকেরা, বিজেপি দল কিভাবে জনগণের কথা বলবে? অপরদিকে তৃণমূল সরকার এই যে বাসের ভাড়া বৃদ্ধি পাচ্ছে, বা যে সমস্ত আনাজপাতি আমাদের এখানে তৈরি হয় সেগুলির যখন দাম বাড়ে, তার কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। বাসের ভাড়া বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই তৃণমূল কিভাবে জনগণের কথা বলবে? সেই জন্য তারা কেবলমাত্র উচ্চেতনা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই যে যারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের জীবন জীবিকাকে সংকটের মধ্যে ফেলছে, তাদেরকে একটাও ভোট দিবেন না। আমাদের যে 16 দলের জোট, তার সঙ্গে জাতীয় কংগ্রেস, যে আমরা জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আপনাদের সামনে উপস্থিত হব, আমরা এই কথা প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা জনগণের পক্ষে থাকব, জনগণের কাজ করব, জনগণের জন্য লড়াই করব। সেই জন্য আমাদের সঙ্গে আসুন, এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, জয় হিন্দ। এখন বলবেন কমরেড সূর্যকান্ত মিশ্র। উপস্থিত নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে সভা অবস্থান চলছে। এখানে মূল দাবি আপনারা দেখেছেন, বলা হয়েছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি, এসবের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি আগেই গৃহীত হয়েছিল। আজকে সারা রাজ্যে হচ্ছে, জেলায় জেলায় হচ্ছে, আর এখানে আমরা সমবেত হয়েছি এই অবস্থানে, সেই দাবি নিয়ে। আপনাদের হয়তো মনে আছে যে এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন ওর রাজ্যে মন্ত্রিসভায় থাকার কোনো সুযোগ ছিল না, কিন্তু দিল্লিতে মাঝে মাঝে মন্ত্রী থাকতেন উনি বেশ সময় ধরে, একবার বিজেপির সঙ্গে, একবার তৃণমূলের সঙ্গে, মানে কংগ্রেসের সঙ্গে, তারপরে আবার কংগ্রেস ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে কংগ্রেস। এইসব যখন উনি করতেন, উনি একবার মিছিল বের করেছিলেন, প্রথম আমার খেয়াল পড়ছে, মানে জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে। দাম বাড়ছে, খাবো কি, বামফ্রন্ট যাবে কি, আপনাদের খেয়াল থাকতে পারে অনেকে। আমার মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে ইচ্ছা হচ্ছে যে আপনি কি ভুলে গেলেন নাকি? তখনও আমরা বলেছিলাম আপনাকে যে দাম যে বাড়ে,
এটা মূলত রাজ্য সরকারের উপরে নির্ভর করে তা না, কেন্দ্রের নীতির উপরে অনেকটা নির্ভর করে। এখনো বলছি, আপনি মুখ্যমন্ত্রী, আপনার উপরে সব দাম বাড়ানোর দায়িত্ব আমরা দিচ্ছি না। এটা মূলত কেন্দ্র সরকারের দায়িত্ব, তাঁরা যে নীতি নিয়ে চলেন। কিন্তু রাজ্য সরকার কতগুলো জিনিস তখনও অস্বীকার করেনি, এখনো সরকার অস্বীকার করতে পারে না। সেটা আমি আসছি পরে, দুটো একটা কথায় কিছু কথা এখানে বলা হয়েছে, আমি হয়তো খুব অল্প করে তাদের বলব। দাম যে বাড়ে, দাম তো আপনা আপনি বাড়তেই পারে, নানা কারণ থাকতে পারে। সরকার আছে কিসের জন্য? দাম নিয়ন্ত্রণ করার জন্য। কিসের দাম বাড়বে, কিসের দাম কম রাখবে, এইটার জন্য সরকার আছে। সরকার কি বলছে? দিল্লি সরকার আত্মনির্ভর। তার মানেটা কি? মানে হচ্ছেন মোদি, উনি আত্মনির্ভর হতে পারে। ওর যে অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে ওর নেতারা যারা আছেন তারাও আত্মনির্ভর হতে পারে, মানে নিজেরা নিজের উপর নির্ভরশীল। কারণ ওদের তো নিজেদের কিছু করতে হয় না। ওই যে আছে PMS বলে একটা তহবিল করেছেন, তার হিসাব কাউকে দেবেন না উনি। প্রধানমন্ত্রী যেখানে আছেন সেখানে কর্পোরেটরা তারা টাকা দেবে, কোন কর্পোরেট টাকা দিচ্ছে আপনি জানতে পারবেন না। আর হাজার হাজার কোটি টাকা ওখানে জমা হচ্ছে। তা উনি আত্মনির্ভর হতে পারে। আর আমরা আত্মনির্ভর হব কি করে? সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, দোকানদার, ছোট ব্যবসায়ী, এরা কি করে আত্মনির্ভর হবেন? ইনি বলছেন আত্মনির্ভর হতে হবে, দেশটাকে বিক্রি করে দিয়ে আত্মনির্ভর হতে হবে। এসব সম্পত্তি তো ওদের পৈতৃক সম্পত্তি না। এই যে ব্যাংক বিক্রি করে দিচ্ছেন, বিমা বিক্রি করে দিচ্ছেন, সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি করে দিয়েছেন, এর মালিক তো আপনারা। এখানে বিজেপি করুন, তৃণমূল করুন, যে যেখানে আছেন আমাদের কথা শুনছেন, এই মাটির তলায় যদি তেল থাকে তার মালিক কি বিজেপি না তৃণমূল না বামপন্থী, এরা কেউ হতে পারে নাকি? এটা হচ্ছে এই দেশের মানুষের সম্পত্তি। মানুষের মাটির তলায় যে কয়লা আছে, যেটাকে উনি বিক্রি করে দিচ্ছেন এসব বিদেশিদের হাতে, দেশি বিদেশি কর্পোরেটদের হাতে, এটার মালিক কি ওদের পৈতৃক সম্পত্তি নাকি? ওরা না, মালিক দেশের জনগণ। ব্যাংকে টাকা রেখেছেন যারা আপনারা, আপনি বিজেপি আর তৃণমূলের লোকেরা কি টাকা রাখেন না নাকি ব্যাংকে? যারা কি জীবন বীমা করেন না নাকি? বিজেপির লোক আর তৃণমূলের লোকেরা আপনি করছেন বলে আপনার জীবন বীমা নেই না, বীমা নেই। এইটা যে জীবন বীমা কর্পোরেশন বলুন কিংবা ব্যাংক বলুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই সবে যে টাকা রেখেছেন সেইগুলোর মালিক তো আপনারা। আপনাদের টাকায় জীবন বীমা, আপনাদের টাকায় ব্যাংক এসব চলছে। আর সেই ব্যাংকের টাকায় আবার আপনার টাকা রেখেছেন, আপনি সুদ সহ পাবেন। তারপরে ওই টাকার থেকে যা হচ্ছে সেই ব্যাংকের টাকায় আগে গরিব লোকদের তাদের কম সুদে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা ছিল, দুরকম ঋণের ব্যবস্থা ছিল। অর্থাৎ ব্যাংককে ব্যবহার করা যায় নানা কাজে মানুষের সুবিধার জন্য। আপনার আমার টাকা দিয়েই তার মধ্যে যারা অপেক্ষাকৃত পিছিয়ে আছেন তাদের জন্য। এই যে বিমা, আমাদের জীবন বিমা ছিল, এই জীবন বিমা আছে এখনো, কিন্তু LIC, কিন্তু এখন আপনাদের নিলামে চড়বে। কোথায় দেশ বিদেশি কার হাতে যাবে আমি জানি না, কিন্তু এসব চড়বে। এরা টাকা দিত সরকারকে। আমার তো খুব ভালো খেয়াল আছে, আপনাদের অনেকেরই মনে আছে নিশ্চয়ই। এরা হাজার হাজার কোটি টাকা, ওই টাকা বিমা যার পাওনা তাকে দিয়ে তার উপরে বাড়তি যা লাভ হতো, বাড়তি যা উদ্বৃত্ত হতো, হাজার হাজার কোটি টাকা তারা বছরের পর বছর দিয়েছে পানীয় জল সরবরাহের জন্য, গ্রামে গ্রামে স্কুল খোলবার জন্য। সরকার তো এদের কাছ থেকে পেত। সরকার পেত মানে আপনি, আপনার জন্য, আপনার টাকা, আপনার স্বার্থে, এখানকার মানুষের স্বার্থে ব্যাংক বিমাকে ব্যবহার করা যেত। সুতরাং এইগুলো সরকার নিয়ন্ত্রণ করার কথা। উনি বলছেন না, সরকার কিছু করবে না, তোমরা নিজে নিজের উপরে নির্ভর হয়ে যাও। ও বাস ভাড়া বাড়ছে, ঠিক আছে, তুমি ম্যানেজ করো, এটা তোমার উপরে নির্ভর করে, তুমি করো, আত্মনির্ভর হয়ে চলো। সরকার এখানে, সরকারের উপরে নির্ভর করার কোনো দরকার নেই। কি ট্রেন কি আপনারা শুনছেন যে ট্রেন বন্ধ, কি চলবে, কি হবে, এ সরকারের ব্যাপার না কিছু। আত্মনির্ভর হও, বাস দরকার নেই, হেঁটে চলো, যা পাচ্ছ যেটা করে খাও, করে মতো চল। চোরে বলে, করে তো খায় না, চোরে চোরে খায়, এইরকম, সেটা চলো। এটা হচ্ছে এদের নীতি। আমরা সেই নীতিটার বিরুদ্ধে লড়াই করছি। এইটা নয়, আমরা জানি বাস মালিক
আমি তো অনেক বাস মালিককে জানতাম, এখন ঠিক জানি না, কিন্তু দুটো কে একটা বাস চালান তারা। তারপরে আমাদের সিন্ডিকেট আছে, অ্যাসোসিয়েশন আছে, সব সংগঠন আছে, নানা রকম তারা আছে। তো বাস ভাড়া কেন বাড়াচ্ছে, তো মালিককে তো আমি দোষ দিতে পারি না। ডিজেলের দাম যদি বাড়ান, পেট্রোলের দাম যদি আপনি বাড়ান, তাহলে স্বাভাবিকভাবে অনেক জিনিসের দাম বাড়বে, আর বাসের দাম তো বাড়বেই, কারণ ভাড়া বাড়বে স্বাভাবিক। এটা সরকার আছে কি করতে, সরকার আছে এটা নিয়ন্ত্রণ করবার জন্য, সরকারের কাজ হচ্ছে সেইটাই। এই জিনিসটা মুখ্যমন্ত্রী তখনও জানতেন না, আর এখনো বোঝেননি একদিন পরে, কিন্তু দায়িত্ব যে দিল্লির সেটা তখনও বুঝতেন না, এখনো রাজ্যের কি দায়িত্ব, দিল্লির কি দায়িত্ব উনি বোঝেননি। সেই জন্য আমরা বলছি এটাই, যে এই যে দাম বাড়াচ্ছে আপনার কোন যুক্তি তো নেই। এরকম যদি হতো আপনারা শুনতেন যে সারা দুনিয়া জুড়ে দাম পাম বাড়ছে, সে হয়েছিল একটা 70, 71, 72 ওই রকম সময়ে গত শতাব্দীর একটা হয়েছিল। যারা তেল উৎপাদন করে দেশগুলো, তারা বিরাট করে দাম বাড়িয়ে দিল, বললো আমরা তো তেল উৎপাদন করি, তাদের মাটির তলায় বেশি তেল আছে, সেই সমস্ত দেশ, মানে জ্বালানি তেলের কথা বলছি, ক্রুড অয়েল, সেইটা বেশি তাদের মাটির তলায়, তারা বাড়িয়ে দিল। তারা সাধারণত তেল উৎপাদন করে বাড়তি তেল বলে তারা বাইরে রপ্তানি করত। সেই জন্য তাদের নাম ছিল, তাদের একটা সংগঠন ছিল সেই সব দেশের, ওপেক বলেন তাদের নাম ছিল। সেটা তারা যেহেতু এক্সপোর্টিং কান্ট্রি, অয়েল মানে পেট্রোলিয়াম ইত্যাদি এসব বাইরে তারা রপ্তানি করে, তারা বলল আমরা ঠিক করবো তেলের দাম কি, আর তেলের দাম বাড়িয়ে দিল। তো বিরাট একটা সংকট সারা দুনিয়াতে তৈরি হলো। আর তারপরেই তখন যা এখন বিশ্বায়ন বলা হয়, উদারনীতি বলা হয়, সেই যুগের সূচনা হচ্ছে সেই সময় থেকে, 1972-73 সাল থেকে, সেই সময় থেকে সূচনা। এসব তো আর আমার মোদীকে আর কি বলে এখানকার মুখ্যমন্ত্রীকে বলে কিছু লাভ নেই, এটা আমাদের বলতে হচ্ছে আপনাদের। তা ওরা না বুঝবেন, ওরা না পড়তে পারেন, না জানতে পারেন, কিন্তু আপনাদের মানুষকে তো বুঝতে হবে। আপনারা যারা ওই দল করুন কি বামপন্থী করুন, কিছু করুন না করুন, যেই করুন, আপনাদের বুঝতে হবে যেটা একটা অর্থনীতি, এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার লাগে। সরকার বলছে কোনো নিয়ন্ত্রণ রাখবে না, এটা বাকি সব কর্পোরেট তারা চালাবে। তারা কি করে চালাবে? বাস, ট্রেন কর্পোরেটকে দিয়েছেন, কেন? ট্রেনের লোকসান যাচ্ছে, ট্রেনের লোকসান যাচ্ছে তাই চালাতে পারছে না। কর্পোরেটরা কি করবে? লোকসান মিটিয়ে আপনাকে ওই ভাড়াই দেবে, আরো ভাড়া বাড়বে। কর্পোরেট যখন যাবে, এই সাধারণ মানুষের ওই ট্রেনে উঠবার কোনো উপায় থাকবে না। তারা ঠিক করে দিচ্ছে কটা স্টপেজে কোন দিক দিয়ে যাবে। এই বড় লোকেরা এত ঘন ঘন স্টপেজ, এইসব তাদের পছন্দ না, তাদের খুব কম সময়ে পৌঁছতে হবে। খুব বড় লোক যারা ট্রেনে তো খুব জম চড়ে তারা, কিন্তু সব জায়গায় তো আর প্লেন নেই, সেই জন্য যেখানে যেটুকু করতে হয় সেটা জন্য ট্রেনে চড়তে হয়। তাহলে তাদের পুরো এয়ার কন্ডিশন হতে হবে, এটা হতে হবে, ওটা হবে, ফার্স্ট ক্লাস খাওয়ার ব্যবস্থা থাকতে হবে, যা যা দরকার সবকিছু থাকতে হবে। আর তার সঙ্গে বেশি ঘন ঘন নাড়ালে চলবে না, স্টপেজ কম। আর সাধারণ মানুষ তো তাদের প্রত্যেক স্টেশনে স্টপেজ দরকার, সেখানে ওটা নামা তাদের দরকার। এইগুলো তুলে দিয়ে ওই যে ট্রেন, আপনারা খবর রাখেন যারা, বুঝতে পারছেন, সেই ট্রেন তার মানে সে মানুষের হাতের আওতার বাইরে চলে যাবে। এবং সেই ট্রেন না পাস করা পর্যন্ত যে 2-5টা প্যাসেঞ্জার ট্রেন থাকে সে চলবে না, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দিতে হবে। এখন বলছে আমাদের জন্য আলাদা লাইন করে দাও। স্টেশন মালিক আমাকে এখন ওরা স্টেশনের মালিকানা নিয়ে নিচ্ছে। এই যে হচ্ছে এইসব জিনিস, তো কাজে রেল বলুন আপনি কি বাস বলুন, আমাদের বামপন্থীরা যখন ছিলাম আমরা কি করতাম? আমরা কি দাম ওইসব করতে পারতাম কিনা? না, সবটা পারতাম না। কিন্তু কিছু জিনিস দাম যদি আপনি ঠিক রাখতে পারেন, বাজারে তার প্রভাব পড়ে, এটা অর্থনীতি শাস্ত্রে আছে। ধরুন চালের দাম যদি আপনি কম রাখতে পারেন, তাহলে অন্যান্য জিনিসের দাম তার উপরে একটা প্রভাব পড়ে। সে স্থানীয়ভাবে হতে পারে, সারা দেশে না হতে পারে। আমরা যেরকম একটা জিনিস বামপন্থীরা আমরা যেটা জোর দিতাম, সেটা হচ্ছে চাল উৎপাদন বাড়াতে হবে। এবং আমরা এটা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝেছি, অর্থনীতিবিদরাও বলতেন আমাদের, যে সেটা বহু জায়গায় পরীক্ষিত সারা পৃথিবীতে। ছোট উৎপাদক যারা, কম জমির মালিক যারা, তারা তাদের উৎপাদন করবার ক্ষমতা বেশি, এবং সেইটা চালের উৎপাদন যদি বাড়াতে হয় ভূমি সংস্কার করতে হবে। অর্থাৎ ছোট উৎপাদক যারা, তাদের সংখ্যা যদি বাড়ে, যে নিজের হাতে চাষ করে, তাহলে উৎপাদন বাড়বে। আর তার মধ্যে দিয়ে চাল উৎপাদনে পশ্চিমবাংলা 1 নম্বর রাজ্য হয়েছিল। এই 1 নম্বর রাজ্য যে হতে পেরেছিল পশ্চিমবাংলা,
তার কারণ হচ্ছে ভূমি সংস্কার আর কৃষকের জন্য আমাদের গ্রামীণ কৃষি উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ, সমবায়, স্বনির্ভর গোষ্ঠী, মানুষের সংগঠন গড়ে তোলা, তার মধ্যে দিয়ে একটা বিকল্প রাস্তা সম্ভব হয়েছে। চাল আমরা 1 নম্বর, আলু আমরা 2 নম্বর। উত্তরপ্রদেশের বড় রাজ্য, ওর সঙ্গে তুলনা হয় না। আমাদের সঙ্গে তখন অবিভক্ত উত্তরপ্রদেশ যখন ছিল, আমরা তাকে বাদ দিলে সব রাজ্যের মধ্যে আলু উৎপাদনে আমরা 2 নম্বরে ছিলাম। সবজি উৎপাদনে আমরা 1 নম্বর। আবার আমি বলছি, মাছ উৎপাদনে আমাদের ধারে কাছে কেউ ছিল না। আমাদের কোন রাজ্য আমাদের ধারে কাছে ছিল না। এক তোকালি না মাছ, মাছের বীজ, মৎস্য বীজ, এইসব উৎপাদনে 1 নম্বর জায়গায় ছিলাম। এই যে উৎপাদনের পরে এইগুলো যখন বাড়ছিল, লোকের কর্মসংস্থান বাড়ছিল, তাদের 2 পয়সা হাতে আসছিল, তাদের একটু উৎপাদন ক্ষমতা বেড়েছিল। আর বেড়েছিল বলেই তাদের গ্রামের বাজারে আমাদের 10,500 কোটি টাকা, 12,500 কোটি টাকা, 14,500 কোটি টাকা এরকম করে বাড়তে বাড়তে এই শিল্প পণ্য যেগুলো দোকানপাট বন্ধ হয়ে গেছে না, শিল্পে যেগুলো জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো বিক্রি হতে পারত। এবং বিক্রি হলে কলকারখানা বাড়বে। বড় কর্পোরেট আমি ছেড়ে দিলাম, কিন্তু ছোট মাঝারি কলকারখানা, তাতে আমাদের বেকারদের অনেক কর্মসংস্থান হতো। 2011 সালে বামপন্থী সরকার গেছে। 2010 সালে যখন আমি হিসাব বলছি আপনাদের, আমার হিসাব নয়, সিএমআই এর হিসাব, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তারা হিসাব বের করেছিলেন যে সবচাইতে ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান 1 নম্বর হচ্ছে পশ্চিমবাংলায়। 2 নম্বর এই যে প্রধানমন্ত্রী এখন হয়েছেন, ওর রাজ্য। উনি তখন তো ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, আর এত বড় মুখ্যমন্ত্রী তিনি নাকি সব করতে পারতেন। এত বড় দাঙ্গার বা কে করতে পারত? যাই হোক, আমি বলছি যে সেখানটায় আমাদের ওরা দ্বিতীয় ছিল পশ্চিমবাংলার চাইতে, এবং 4 সেকেন্ড, মানে যদি দৌড় হয় একজন ওইখানে আছে যে সেকেন্ড, সে পিছনে আছে, এইরকম 4 সেকেন্ড অনেক পিছিয়ে দ্বিতীয় ছিলেন তিনি। সুতরাং ছোট এই যে শিল্প ফিল্প গড়ে উঠলো, এবং সেগুলো এই কি বলে রাস্তার ধারে হাইওয়ে থেকে ধরে আপনি চলে যান ছোট, সেইখানটায় বেশিরভাগ লোকের কর্মসংস্থান হয়েছে, এবং সেইটাই অর্থনীতির ভিত্তি। অর্থনীতি কি হবে, রাজ্যেরও কিছু করবার আছে। আলুর যখন দাম বাড়লো, আপনি কিছু করতে পারলেন না কেন? কেন এখানে ধানের দাম পায় না? এখানে যখন 1840 টাকা 44 টাকা সরকার ঘোষিত ন্যূনতম মূল্য, তখন আপনি কেন এখানে আপনাকে 900 টাকায় 1100 টাকায় কুইন্টালে কৃষককে এখন ধান বিক্রি করতে হচ্ছে? আপনারা কাল বা পরশু আমি ভিডিওতে দেখেছি, আমি জানি না, আপনারা নিশ্চয়ই অনেক দেখে থাকবেন, কারণ আমি দেখলাম ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, যে কপি চাষ করেছে, ফুলকপি চাষ করেছে, 20 টাকার কম তো নয় নিশ্চয়ই এখানে বাজারে, আমি বলতে পারবো না 1 পিস। আর যে চাষি করেছে চাষ, সে 2 টাকা দর পাচ্ছে না একটা ফুলকপি, আর সে প্রায় পাগলের মতো একটা কি কুরুল ফুরুল কি একটা ধরে, এইটা ধরে সে ওই যে চাষ করেছে ওগুলোকে ফালা করছে, যে কি দাম, এই 2 টাকা দাম পোষাবে না আমার, এই বাজারে নিয়ে যেতে পোষাবে না, আমার চাষের খরচ পোষাবে না, এখানে নিয়ে গিয়ে যদি দাম না পাই তাহলে ফিরে এলে যাওয়া আসার যা খরচা সেটাই পোষাবে না, তাহলে রেখে লাভ কি? করে দাও। আলু কতবার নষ্ট করে দিয়েছে, এই তো এবারেও ধান রাস্তায় বিছিয়ে দিয়েছিল, এটা আপনারা দেখছেন। কেন উৎপাদন করবে কৃষকরা যদি তারা দাম না পায়? যদি না পায় তাহলে লোকসান করে আপনারা আবার খাওয়ার জন্য উৎপাদন করবে। আর ওই যে কৃষকরা ওখানে আন্দোলন করছে 3টা আইন বাতিলের জন্য, তার মধ্যেই তো আছে ওই আইনটা, নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পণ্য নিয়ন্ত্রণ আইন, এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, যেটা নিয়ন্ত্রণ করা। তাহলে এটা করা হয়েছিল কেন? 70 বছর আগে 50-এর দশকে মাঝামাঝি তখনকার সরকার, তখন জওয়াহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী, সেই সময় আইন করা হয়েছে। আর সে আইনে বক্তৃতা দিয়ে উনি বলেছিলেন পার্লামেন্টে যে এই কালোবাজারি মজুদ যারা আছে মুনাফাখোর, তাদের ওই ল্যাম্প পোস্টে ওদের ঝোলানো হবে। ল্যাম্প পোস্টে কেউ ঝোলায়নি কেউ কখনো, কিন্তু একটা আইন ছিল নিয়ন্ত্রণের জন্য, এবং সে আইন সরকার প্রয়োগ করতে পারত, মজুদদার মুনাফাখোরদের বিরুদ্ধে প্রয়োগ করতে পারত। আর এই আন্দোলন করবার তাকত বেড়েছিল যে এটা যদি কেউ এরকম করে তাহলে ধরপাকড় এসব করবার জন্য মানুষের চাপ, আর প্রশাসন তাকে এসব করতে হতো। এখন উনি ওই অত্যাবশ্যক পণ্য তালিকা থেকে এইগুলো বাদ দিয়ে দিলেন। এই যে চাল, গম, এটা
5 রকম যাকে খাদ্যশস্য দানাশস্য বলি আমরা, এগুলো সব বাদ, এগুলো আর অত্যাবশ্যক পণ্য না। কিন্তু কতবার জিজ্ঞেস করব, বিজেপি তৃণমূল আপনি আমাদের পক্ষে হন বিপক্ষে হন, আমাদের দেখতে পারেন না দেখতে পারেন, আচ্ছা আপনার চাল ডাল মানে কি বলে গম এসব দরকার নেই, এগুলো অত্যাবশ্যক মানে হয় না, এটা ছাড়া আপনি চলতে পারেন, কোনখান থেকে চলবেন? তারপরে চাল খালি না, চাল মানে ওইসব অত্যাবশ্যক পণ্য যে মধ্যে ওই খাদ্যশস্য সেগুলো বাদ গেল, তারপরে আলু বাদ গেল, আর তারপরে ডাল যত রকম ডাল আছে সেগুলো বাদ গেল, তারপরে তেল মানে ওই যে ভোজ্য তেল সেটা বাদ গেল, পেঁয়াজ বাদ গেল, তাহলে খাবেনটা কি? এখানে যারা খান এগুলো বাদ দিয়ে খান, আলু খান না, ডাল বা রুটি খান না, ডাল কি বলে পেঁয়াজ খান না, তেল খান না, মানে বাদ দিয়ে চলে। কজন আছেন আমি জানি না, কোন পার্টিতে আছেন তাও জানি না, তো যে পার্টিতেই থাকুন আপনি আর যাই করুন, এইগুলো অত্যাবশ্যক পণ্য তালিকা থেকে বাদ গেল, তো দাম কমাও যে আমি বলবো, এগুলো তো ভিত্তি। এই জন্যই তো একটা আইন ছিল আমাদের যে দামটা নিয়ন্ত্রণ করবে সরকার, আর এখন এই সরকার বলছে যে দাম ফাম নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই, কর্পোরেট সব ঠিক করবে, কর্পোরেট চাষ করবে, কর্পোরেট ট্রেন চালাবে, কর্পোরেট বাস চালাবে, কর্পোরেট শিক্ষা চালাবে, কর্পোরেট হাসপাতাল চালাবে, তো রাষ্ট্রই কর্পোরেট চালাবে। আর এই কর্পোরেট রাষ্ট্রের নাম, যেটা প্রথম নাম সারা পৃথিবীতে একটা সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের সংজ্ঞাই হচ্ছে যে রাষ্ট্র এবং কর্পোরেট এক হতে হবে। মুসলিনীর ওই বিখ্যাত, এটা তো মুসলিনী নয়, ওর আবার একজন গুরু ছিলেন, আমি সেই সব কথায় এখন যেতে পারছি না, যে দর্শন আর এই সব রীতিফিতি যারা তৈরি করেছিলেন, তার ইবোলা তার নাম, তিনি এখন বেঁচেও ছিলেন অনেকদিন, প্রায় মানে হিটলার মুসলিনীর ফ্যাসিবাদের পতনের পর। তিনি এখনকার ফ্যাসিবাদের দর্শন ও ওর লেখা থেকে প্রায় তৈরি হয়েছে। এখন সেই তিনি এটাই বলেছেন যে রাষ্ট্র আর কর্পোরেট আলাদা কেন? কর্পোরেটটা তো এত কলকারখানা সব চালাচ্ছে, ওরাই রাষ্ট্র চালাতে পারে। রাষ্ট্র আর ফ্যাসিবাদ এক, ফ্যাসিস্ট রাষ্ট্র মানে তাই, আর সেটাই আমরা এখন আমাদের দেশে দেখতে পাচ্ছি। কাজে এটা খালি ওই দামের ব্যাপার নয়, খালি বাস চালানোর ব্যাপার নয়, খালি ট্রেনের ভাড়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র তার চরিত্র বদলাচ্ছে, এবং সেই ফ্যাসিস্ট রাষ্ট্র যখন এরকম কাজ করে বেশিরভাগ মানুষের সর্বনাশ হয়ে যায়, আর ওই কয়েকটা উপরের লোক হাতে গোনা যায় প্রায় 12-13 লক্ষ কোটি টাকা। এই কি বলে করোনার সময় এদের সম্পত্তি বেড়েছে। আমাদের ভারতের 130 কোটির বেশি মানুষ যেখানে বাস করেন, তার মধ্যে 100টা লোক আপনি ভাবুন, 100টা সবচেয়ে বড় কর্পোরেট, এই আম্বানি আদানি আর তার পাশে আর বাকি কয়েকটাকে নিয়ে 100টা গুনে গুনে কর্পোরেট, তাদের প্রায় সম্পত্তি 13 লাখ কোটি। আপনি ভাবুন 13 লক্ষ, তারপরে কোটিতে যতটা শূন্য বসাতে হয়, ইংরেজিতে ট্রিলিয়ন বলে, মানে 12টা শূন্য, 13 লিখে তারপরে ডান দিকে 12টা শূন্য বসান, এই পরিমাণ টাকা এরা খালি এই করোনার সময় আদায় করেছে। আর কত কোটি মানুষের সর্বনাশ হয়ে গেছে এর মধ্যে। এবং এইটা মানুষের মধ্যে যত ক্ষোভ জমা হয়, পারে যখন এইসব যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন ওই ফ্যাসিবাদের ওইটা দরকার হয়। ওই যে একটা কেন বাড়ছে না, ওখানে ওই কি বলে যে হিটলার, উনি বলতেন সব ইহুদিদের জন্য, তখন ইহুদিরা তারা সারা পৃথিবীতে বহু জায়গায় তারা ব্যবসাপত্র ইত্যাদি এসব করতেন। সুতরাং এসব হচ্ছে কেন? ইহুদিদের জন্য। তাহলে কি করতে হবে? ইহুদিদের তাড়াও, এদের গ্যাস চেম্বারে ভর্তি করে মারো, এসব ইতিহাস লেখা আছে, আমি যাচ্ছি না। এটা আমেরিকায় আপনি কিছুদিন আগে দেখেছেন, ট্রাম্প উনি মনে করতেন যে সাদা চামড়ার লোক তারাই সব ঠিক, আর বাকি যারা অন্য চামড়ার, ব্ল্যাক লাইফ ম্যাটার, ওরা আন্দোলন করছিল, মানে কালো চামড়া হলেও তার জীবনের দাম আছে। আর উনি মনে করছিলেন যারা বাইর থেকে এসছে, আরে সব সাদা চামড়ার লোকরা আমেরিকায় গেছে বাইর থেকে। আমেরিকার যারা কি বলে উত্তর বা দক্ষিণ মহাদেশে, যেখানে আমেরিকার, সেখানে তো কেউ সাদা চামড়ার লোক ছিল না, সেখানকার যারা ছিলেন তাদের কি বলে ভারতীয় ইন্ডিয়ান বলা হয়। ইন্ডিয়ান বলা হয় মানে ভুলক্রমে, আপনারা জানেন যে ওই আমেরিকা আবিষ্কার করতে গিয়ে ওটা ভুল করে ওরা ভারত ভেবেছিলেন, সেসব তো সবাই জানে, ভূগোলে পড়েছে। এবং সেই কারণে সেইখানে তাদের যারা আদিম অধিবাসী সেখানকার ছিলেন, তাদের সেখানকার ইন্ডিয়ান বলা হয়, যেরকম আমেরিকার যারা রেড ইন্ডিয়ান বলা হতো ওখানে। আমেরিকায় সব কমে গেছে, আপনি পরে মেক্সিকোতে গেলে পাবেন, এখনো অনেক লোক আছেন
এই যে বলিভিয়াতে রাষ্ট্রপতি, তিনিও ওই আদিম যারা অধিবাসী তারা ছিলেন। আর এরা বলছেন, ট্রাম্প বললেন যে আমরা এখানে এই কি বলে হোয়াইট পাওয়ার ম্যাটার, আমাদের ক্ষমতা চাই। সাদা মানে যারা এসছে ইংল্যান্ড থেকে, কিছু অস্ট্রেলিয়া গেছে, কিছু আমেরিকায় এসছে, এখানে উপনিবেশ তৈরি করেছে, তারপরে ওখানকার লোককে শেষ করে দিয়ে তারা বলছে বাকি। আর তাদের বাগান চাষ এসব জঙ্গল চাষ করে করবার জন্য কালো মানুষকে আফ্রিকা থেকে ধরে নিয়ে গেছিল, আর তাদের জীবনের কোনো দাম নেই। যাও, উনি হেরেছেন। আর ওর হাত এর মাথার উপরে ছিল, মোদির উপরে। উনি ওখানে গেলে হাউ ডু ডু মোদি কি বলে ও ওখানে বলেছিল। আর এখানে এলে নমস্তে ট্রাম্প, যখন কি বলে আমাদের এখানে করোনা শুরু হয়ে গেছে, উনি একটা ওখানে মহাযজ্ঞ লাগিয়ে দিলেন ট্রাম্পকে নমস্কার করবার জন্য। এখন কাকে নমস্কার করবেন আমি জানি না। আপনার এই কথাটা বলতে চাচ্ছি এই জন্যে যে ট্রাম্পের হাত ছিল মোদির মাথার উপরে, আর মোদির হাত আছে ও দিদির মাথার উপরে। এটা হচ্ছে লাইন, এটা সহজ কথা। এটা বুঝতে না পারার মতো এত জটিল কিছু ব্যাপার না। যে কেউ জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছে তারা এটা বুঝতে পারে। সেই জন্য লড়াইটা দুনিয়া জুড়ে হচ্ছে, দেশ জুড়ে হচ্ছে, আর এখানেও আমাদের করতে হবে। এটা নিছক খালি বাস ভাড়া কি ট্রেনের ব্যাপার না, খালি জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপার না। এই অর্থনীতি, এই কর্পোরেট, এই ফ্যাসিবাদের উত্থান সারা দুনিয়া জুড়ে আজকে আমার সেই জন্য প্রয়োজন হয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে যে কেউ মানুষ মেহনত করে খান, তাদের সবাইকে একজোট হতে হবে। সে শরীরের মেহনত হোক, মাথার মেহনত হোক, বুদ্ধিজীবী হন, আপনি যেভাবে হন, যে কোনো মানুষ আপনি আছেন, দলমত নির্বিশেষে আপনি একজোট হন, না হলে আপনি বাঁচবেন না। বিজেপির ঝান্ডা ধরেও বাঁচবেন না, তৃণমূলের ঝান্ডা ধরে কেউ বাঁচাতে পারবে না। কারণ আপনাকেও বাসে চড়তে হবে, আপনাকেও রেলে চড়তে হবে, আপনাকে ছেলে পুলে পড়াতে হবে, আপনাকে ভাত ডাল পেঁয়াজ নুন তেল খেতে হবে। আপনি বিদেশেও গিয়ে পার পাবেন না। ওখানে আমেরিকায় ট্রাম্প ওদের রক্ষা করতে পারছেন না, আর মোদি আর তার দিদি আপনাকে রক্ষা করবেন, হবে না। একটাই রাস্তা হচ্ছে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম। আর আমরা বামপন্থীরা সমস্ত শক্তি দিয়ে চিরকালের বিরুদ্ধে লড়াই করেছে, আর তার জন্য জীবন দিয়েছে কাতারে কাতারে মানুষ। আজকেও আমরা রাস্তায় আছি কোনো ত্যাগ স্বীকার করবার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করে এই লড়াই লড়ব। এবং আমরা বিশ্বাস করি ওই ফ্যাসিবাদ থেকে নি। আর এখানকার ভারতের এরাও টিকবে না, এদের যেতে হবে। ঠিকই যারা আত্মনির্ভর করছেন, তখনও আত্মনির্ভর করতেন। জার্মানি কি হিটলার কি মুসলিনি, তারাও ওইরকম আত্মনির্ভর করছিলেন। শেষ পর্যন্ত হিটলারকে মাটির তলায় ওইখানে আত্মহত্যা করতে হয়েছিল। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এখানে যারা এসব কথা বলছেন তাদেরও ইতিহাস কখনো ক্ষমা করবে না। মানুষ শেষ পর্যন্ত জয়ী হবে, এবং সেই বিশ্বাস নিয়ে আমাদের আগামী দিনের লড়াইতে সবাইকে একসঙ্গে সমবেত হতে হবে, দলমত নির্বিশেষে। এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। এই উদ্দেশ্যেই আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের হয়তো এরকম অবস্থান 16 দল ইত্যাদির আর হয়তো খুব বেশি একটা হবে না, কারণ এখন নির্বাচনী সংগ্রাম সামনে থাকবে। এখন মহিলারা আসবেন 9 তারিখে, বামপন্থী এবং বাম ডান কি বলে অন্য বামপন্থী ছাড়া অন্যরা, তারা সব নানা সংগঠন তারা আসবেন মহিলারা প্রতিবাদ জানাতে। এই সময় সবচাইতে বিপদে পড়েন ওরা। আমি জানি না আপনারা বুঝতে পারেন কিনা, আপনি পুরুষদের কথা বলছি, বুঝতে পারেন কিনা। তো রান্না ঘরে খাবারটা দিতে হয় ওদের শেষ পর্যন্ত। আর কি আপনি অনেক গালিগালাজ করতে পারেন, সেটা মুখ হয়নি কেন, সেটা তো মুখ হয়নি কেন। আর যদি সবচেয়ে কম খাওয়ার জোটে মহিলাদের এবং তারপরে হচ্ছে বাচ্চাদের, সেটা আপনি বুঝতে পারেন না হয়তো। আপনারা মানে অনেকে আমরা বুঝতে পারি না, আপনাদের বলে আমার একটু লাভ নেই। তো তারা রাস্তায় নামবেন 9 তারিখে প্রতিবাদে। আর 11 তারিখে যুব ছাত্ররা নামবেন। সেটাও এখানে যখন মানন সাহেব এসেছিলেন, উনি জিজ্ঞেস করছিলেন এটাই খালি আপনাদের নাকি। আমি বললাম না, আমাদের কি, যুবদের সংগঠন আছে, তারা নানা সংগঠন আছেন, বামপন্থী অন্যান্য যুব সংগঠন আছেন। আর তার সঙ্গে তারা ডেকেছেন, আমি শুনেছি যে যুব কংগ্রেস তাকেও আমন্ত্রণ করেছেন। যাবেন কিনা সেটা আপনারা ঠিক করবেন। যাই হোক, তাদের একটা বড় ওই যে নবান্ন অভিযান হবে। আর 12 তারিখ আমরা হাতে রেখেছি। যদি 11 তারিখে নবান্ন অভিযানে যুবদের গায়ে হাত হয়, তাহলে সারা পশ্চিম বাংলা ধ্বংস করে দেওয়ার জন্য আমরা তৈরি থাকবো। আমরা বাকি সবাই আছে, আমাদের ছেলে মেয়েরা। আরে এইসব বলি শুনে এই এখন কি বলছেন, আমাদের এই ভোট আসছে না 4টা রাজ্যে বাজেটে। এখন আপনি শুনছেন যে আরে বেকারের কি হবে, তার কোনো ব্যাপার নেই।
পশ্চিমবাংলায় রেলের করিডোর হবে, ট্রেনের কি বলে বাসের হাইওয়ে করিডোর হবে। ও ভোটের আগে সব বলে। 2 কোটি লোককে কাজ দেবে বলেছিল, আপনাদের খেয়াল আছে তো? বছরে 2 কোটি লোককে কাজ দেবে। 7 বছর হয়ে গেছে, 7 দুগুণে 14 কোটি লোককে কাজ পাওয়ার কথা। উনি 14 কোটির বেশি লোকের কাজ কেড়ে নিয়েছেন। এটাই হচ্ছে ওর রেকর্ড। এসব কথার দাম কি? মুখ্যমন্ত্রী আমাদের কতবারকে বলেছেন, আরে 90 ভাগ কাজ করে দিয়েছে। আমি তো কতবার বলছি, ঠিক আছে আপনি টাকা 1 টাকা পাওয়ার ছিল 90 পয়সা পেয়ে গেছে, আর 10 পয়সার জন্য 10 বছর অপেক্ষা করে আছেন, আর কতদিন অপেক্ষা করে থাকবেন? কেন গুড়গুড় করবেন ওর পিছনে? এটা তো চাইতে হবে। এইসব কথার কোনো মানে নেই, বাজেটের কোনো মানে নেই, মিথ্যা একেবারে প্রথম থেকে শুরু। আমি আপনাদের বলছি, আমাদের বামপন্থীদের কাগজ পড়তে হবে আমি বলছি না, অন্য কাগজ আপনি পড়বেন। একটা ইংরেজি দৈনিক আছে, আজকে একটা কি বলে যাকে পোস্ট এডিটোরিয়াল বলে, পোস্ট এডিটোরিয়াল মানে সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় লিখেছেন একজন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা লিখেছেন একজন, তিনি অবশ্য বামপন্থী আমি জানি, তাকে সেই জন্য বলছি। তিনি লিখেছেন যে এই বাজেটের কোনো মানে নেই, মিথ্যা সবটাই, যত অঙ্ক সব মিথ্যা, কত আয় মিথ্যা, কত খরচ মিথ্যা, কত কি বলে যাকে প্রভিশনাল বাজেট বলা হয়, রিভাইজ বাজেট বলা হয়, সেই অঙ্ক মিথ্যা। ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আপনি মার্চ পর্যন্ত হিসাব দিচ্ছেন। উনি 3-4টা উদাহরণ দিয়ে বলেছেন, ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে বেশি লাভ নেই। ওই অঙ্কে গিয়ে কিছু গোলমাল, ওতে কিচ্ছু সত্য নেই, সবটাই মিথ্যা। এরা যা বলে মিথ্যা, এবং একটা মিথ্যার জগৎ তৈরি করতে চায়, তাকে খান খান করে ভাঙতে হবে, এবং লড়াইয়ের ময়দানে তাকে খান খান করে ভাঙতে হবে। লড়াই সংগ্রামের মাটির রাস্তাগুলোর কাছে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই মানুষকে নিয়ে ভাঙতে হবে। সেটাই হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আর সেই রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুতি আমাদের চলতে থাকবে। ব্রিগেডে আমরা মিলিত হব যখন এই 28 তারিখে ফেব্রুয়ারি মাসে সেইখান থেকে ঘোষিত হবে সেই বার্তা নিয়েই আমাদের সারা রাজ্যের লড়াই লড়তে হবে। এই দাবি যা করছি সেইটা কতখানি আদায় করতে পারি, বা সেরকম একটা সরকার করতে পারি যেখানে এই দাবিগুলো খানিকটা পূরণ করা যায়। সব একটা রাজ্যের সরকার পারবে না, কখনো তা দাবি করে না, কিন্তু রাজ্য সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব, যেটা ভারতে আর কোথাও করা সম্ভব না। কেরালার বামপন্থী সরকার যেরকম করে করোনা মোকাবিলা করতে পারে, যেরকম করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তার জন্য রেশন চালু রাখতে পারে, যেরকম করে প্রত্যেককে অত্যাবশ্যক কি বলে এমএসপি যাকে বলে ন্যূনতম সহায়ক মূল্য সব রকম ফসলকে দিতে পারে, তাহলে কেন পারবে না পশ্চিমবাংলা? কেন পশ্চিমবাংলার মানুষ পারবে না? সেই বিকল্পকে আমাদের নিয়ে আসতে হবে, সেই বিকল্পকে শক্তিশালী করতে হবে। এই আবেদন রেখেই আমি আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।